এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওতে সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা পাবে। তোমাদের যখন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে সাথে সাথেই আমাকে স্টপ করবে যে স্যার প্লিজ এই জায়গাটা আরেকবার বলুন। আমরা তাহলে দেখো তোমাদের সামনে যে বিষয়টা আজকে একদম ডে ওয়ান, একদম মানে কোর্স সাইকোলজি আমরা শুরু করব। আজকে ডে ওয়ানের যে ক্লাস, সেই ডে ওয়ানে আমরা বিষয়টাকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি। আমি কেন শুধু স্পোর্টস সাইকোলজিটাকে সাইকোলজিকে আলাদা করেছি, তার কারণ হচ্ছে আমরা যে সাইকোলজি জিনিসটা কি, তার মূল গোল কি, অবজেক্টিভ কি, সেগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তবেই বোধহয় স্পোর্টস সাইকোলজিটা বোঝা আমার কাছে খুব একটা সুবিধা হবে। এখন এই শুরু করার আগে সাইকোলজি বা স্পোর্টস সাইকোলজি, সেটা শুরু করার আগে আমরা যে ডিফারেন্ট টাইপস অফ এক্সামিনেশন গুলো আছে তার একটু সিলেবাসকে আমাদের পর্যালোচনা করা দরকার। যে সিলেবাসে কি কি বিষয়গুলো আছে সেগুলো যদি সঠিকভাবে আমরা না জানি তাহলে কিন্তু আমাদের কাছে কোনো বিষয়টাকে পড়াটা খুব কষ্টসাধ্য হয়ে ওঠে। আমরা এখানে তোমরা যে ইউজিসি নেটের সেটের সেম সিলেবাস আমরা এখানে রেখেছি। দেখো একদম প্রথম যেটা স্পোর্টস সাইকোলজি, ইট ইজ ইম্পর্টেন্স ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস। আজকে শুধুমাত্র আমরা এই পোর্শনটুকু নিয়েই কথা বলবো, এই পোর্শনটুকু নিয়েই আলোচনা করব। যারা প্রিভিয়াস ইয়ার থেকে যারা আছো তোমরা জানো যে আমাদের এখানে বা আমাদের এই কোচিং ক্লাসে যে বিষয়গুলোকে পড়ানো হয় একদম সিলেবাসের সমস্ত কিছু ধরে ধরে তার একদম ডিপলি আলোচনা করা হয়। হয়তো একটু সময় লাগে ঠিকই, কিন্তু আমরা সিলেবাসটা ধরে ধরে কভার করার চেষ্টা করি। আর এসএসসির যে সিলেবাস সাইকোলজিক্যাল আসপেক্ট, শুধু এই সাইকোলজিক্যাল আসপেক্টটাকে নিয়েই আমরা কথা বলবো। আর কেবিএস এর মধ্যে সেম সাইকোলজিক্যাল আসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন, ডেফিনেশন অফ সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি। শুধু এই পার্টগুলো, এগুলো কমন পার্ট। এইগুলো হচ্ছে একটা মেন তোমাকে ইউনিট দিয়ে দিয়েছে যে স্পোর্টস সাইকোলজি সম্পর্কে। এখন এইগুলোর মধ্যে অনেক কিছু সাব ইউনিট যেগুলোকে ঢুকবে সেগুলো নিয়ে আমরা পড়বো। সেটা নিয়ে অনেকের মধ্যে একটা কনসেপ্ট আছে যে সাইকোলজি জিনিসটা কি, সেটা বিরাট কঠিন বোধ হয়, খুব একটা চাপ, বিশাল বড় সিলেবাস। কোনো টেনশন নেওয়ার কিচ্ছু নেই, খুব ইজি সাবজেক্ট, খুব সিম্পল সাবজেক্ট, তোমাদেরকে সহজভাবে বোঝাবো। আশা করি তোমরা বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথমে দেখো, ওয়াও, স্পোর্টস সাইকোলজি নিয়ে টেনশন নেওয়ার কোনো চিন্তা নেই। হ্যাঁ, খুব টেনশন হচ্ছে সাইকোলজি জিনিসটা কি, এটা নিয়ে আমরা স্টাডি করব। কোনো টেনশন নেওয়ার, কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আমি আছি তোমাদের সাথে, ভালো বই বলবো, সেই সাথে তোমাদেরকে যে কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো না সেটা সুন্দর করে বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের তারপর ভালো স্টাডি করলে অবশ্যই সাবজেক্টের প্রতি তোমার একটা আলাদা রকম ভালোবাসা জন্মাবেই জন্মাবে। আই এম শিওর, আমি কথা দিচ্ছি। তাহলে আজকে যে এই যে ইন্ট্রোডাকশন অফ স্পোর্টস সাইকোলজি, আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে এই যে টপিক, এতগুলো পার্ট, একটু লেন্দি হয়তো হবে ক্লাসটা, কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে, খাতা পেন নিয়ে বসতে হবে, কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মোলজি সেখানে পাবে, সেগুলোকে নোট ডাউন করতে হবে এবং কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যদি তুমি এই এই বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্ট গুলো ক্লিয়ার না করো তাহলে কিন্তু তোমাদের এরপরে যে সাইকোলজিক্যালের ধীরে 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 আমরা আস্তে আস্তে ডিপলি যাব যখন, তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। ফার্স্ট যে দেখো, আমরা যে আজকে বিষয়টাকে জানবো, মিনিং ডেফিনেশন অফ সাইকোলজি আর স্পোর্টস সাইকোলজি। সাইকোলজি আর স্পোর্টস সাইকোলজি বলতে কি বুঝি সেটা জানবো। গোল অফ সাইকোলজি, সাইকোলজির মূল উদ্দেশ্য কি, ব্রাঞ্চেস অফ সাইকোলজি, সাইকোলজি কত প্রকারের, হোয়াট ইজ স্পোর্টস সাইকোলজি, তারপরে আসি স্পোর্টস সাইকোলজি বলতে কি বুঝি, তারপরে আসি কি সাইকোলজিক্যাল ফ্যাক্টর এফেক্টিং স্পোর্টস পারফরমেন্স, কোন কোন সাইকোলজিক্যাল ফ্যাক্টর এফেক্টিং করে পারফরমেন্সের উপর, হাউ টু ইমপ্রুভ সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যদি পারফরমেন্সের উপর এফেক্ট পড়ে তাহলে সেটাকে আমি কি করে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট। আর পড়বো চ্যালেঞ্জেস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস সাইকোলজি ইন ইন্ডিয়া, বর্তমানে ভারতবর্ষের ক্ষেত্রে স্পোর্টস সাইকোলজি কিভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করছে সেটা আমরা সম্পর্কে জানবো। ফাইনালি কি করব, এর ইম্পর্টেন্স পড়বে ইন দ্য ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে স্পোর্টস সাইকোলজির বা স্পোর্টস পারফরমেন্সের ক্ষেত্রে স্পোর্টস সাইকোলজি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানবো। এবং ফাইনালি লাস্ট আমরা কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে, যেগুলো ক্লাসে হবে সেই বিষয়টাকে নিয়েই আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আই হোপ তোমরা খুব মনোযোগ করে শুনবে। যদি কিছু বুঝতে না পারো তখনই কিন্তু আমাকে তৎক্ষণাৎ নক করবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখো এই যে সাইকোলজি, এই শব্দটা দুটো শব্দ সংমিশ্রণে তৈরি হয়েছে। কি কি? একটা হচ্ছে সাইকি, যেটা ভেঙে তৈরি হয়েছে সাইকো,
আর একটা হচ্ছে লোগোস। লোগোস কথা থেকে উৎপন্ন হয়েছে লজি। এটা কি একটা সাইকোলজি কি একটা ল্যাটিন শব্দ, যেটা দুটো শব্দের সংমিশ্রণ তৈরি হয়েছে, সাইকি আর একটা হচ্ছে লোগোস। এই সাইকি কথাটার অর্থ হচ্ছে মাইন্ড বা সোল। সাইকি কথার অর্থ হচ্ছে মাইন্ড বা সোল। লোগোস কথার অর্থ হচ্ছে স্টাডি অফ। সিম্পলি এটা হচ্ছে ওল্ডেস্ট কনসেপ্ট। তাহলে এই যে সাইকি আর লোগোস, এই দুটোকে যদি আমরা একসাথে জুড়ে দিই তাহলে কি বলবো? সিম্পলি সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ, স্টাডি অফ এখানে করছে কি মাইন্ড, কার মাইন্ড? হিউম্যান মাইন্ড অর সোল। সিম্পল, তাহলে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড অর সোল। কিন্তু পরবর্তীকালে কি হলো, সাইকোলজি নিয়ে যখন নিয়ে অনেক প্রকার গবেষণা, অনেক প্রকার চর্চা, অনেক রকম কথাবার্তা হলো, তখন নতুন একটা টার্মোলজি একটা যুক্ত হলো। তখন কি যুক্ত হলো? এই লোগোস কথাটার মিনিং কিছুটা চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো? তখন স্টাডি অফ এর বদলে তখন কি বলছে? লোগোস মিন্স সায়েন্স। লোগোস মিন্স সায়েন্স। তাহলে দেখো, একদম প্রথম যখন সাইকোলজি শুরু হয়েছিল তখন কিন্তু কিন্তু সায়েন্স শব্দটা ছিল না। পরবর্তীকালে কি হলো, যখন সাইকোলজি নিয়ে বিভিন্ন প্রকার চর্চা শুরু হলো, বিভিন্ন সাইকোলজিস্টরা বিভিন্ন প্রকার গবেষণা শুরু করলো, তখন তারা দেখলো যে এই যে সাইকোলজি যে স্টাডি হিউম্যান মাইন্ডের উপরে করছে, এটা টোটালটাই বিজ্ঞানের উপর নির্ভর, বৈজ্ঞানিক কতগুলো প্রিন্সিপাল, বৈজ্ঞানিক কতগুলো নীতির উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে। তখন সাইকোলজির ডেফিনেশনটা কিন্তু চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো? পরবর্তীকালে বর্তমানে যে সাইকোলজি ডেফিনেশন, সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি। তাহলে যুক্ত হলো কি? আগে ছিল শুধু স্টাডি, এবার যুক্ত হলো কি সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান মাইন্ড। আগে কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল যে আমাদের মানুষের যে মন নিয়ে বা আত্মা নিয়ে যে বিদ্যা আছে, সায়েন্টিফিক বৈজ্ঞানিক ভাবে যে বিদ্যা নিয়ে আলোচনা করবে তাকেই আমরা সাইকোলজি বলবো। কিন্তু না, তার সাথে কি যুক্ত হয়েছে? অ্যান্ড ইটস বিহেভিয়ার, আমাদের আচার আচরণ। তাহলে তিনটে টার্মোলজি কিন্তু এখানে মনে রাখতে হবে। এক, এখানে দেখো আমি তোমাকে করেছি, এক নম্বর হচ্ছে কি সাইন্টিফিক স্টাডি, হ্যাঁ। দু নম্বর হচ্ছে কি মেন্টাল প্রসেস। মেন্টাল প্রসেস মানে কি? তোমার হিউম্যান মাইন্ড, তোমার মাথার ভিতর ব্রেনে যেটা ঘুরছে সেটা হচ্ছে মেন্টাল প্রসেস। এই মেন্টাল প্রসেস ফাইনালি কি হচ্ছে? বিহেভিয়ার। তাহলে সাইকোলজি একটা কি সাইন্টিফিক স্টাডি, যেটা কি করছে? স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড ইটস বিহেভিয়ার। তাহলে এই যে দেখো বিহেভিয়ার আর হচ্ছে মেন্টাল প্রসেস, এর মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ আছে। কি রিলেশনশিপ? খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশনশিপ এবং খুব মজার বিষয়। এই মেন্টাল প্রসেস কিন্তু আমাদের ব্রেনের মধ্যে যা কিছু ঘটে সেটাকে তুমি চাইলেই লুকিয়ে রাখতে পারো, কিন্তু হিউম্যান বিহেভিয়ার, আমাদের যে বিহেভিয়ার সেটাকে কিন্তু আমরা কখনোই লুকিয়ে রাখতে পারি না। আমরা মেন্টাল প্রসেসে যেটা ঘটছে বিহেভিয়ারে সেটা প্রতিফলিত হচ্ছে। আবার তুমি যদি ইচ্ছা করো যে আমার বিহেভিয়ারকে আমি লুকিয়ে রাখবো, সেটা কখনোই পসিবল নয়, কারণ আমাদের বিহেভিয়ার আমাদের সবার সামনে আমাদের সেটাই প্রজ্বলিত হয়। বিহেভিয়ারকে কখনোই লুকিয়ে রাখা যায় না। তাহলে মেন্টাল প্রসেস কিন্তু আগে হচ্ছে, মেন্টাল প্রসেসে তোমার যা ঘটবে সেটাই হিউম্যান বিহেভিয়ারে আমরা প্রতিফলিত হয়। এটাই হচ্ছে সাইকোলজি। সিম্পল, তাহলে সাইকোলজি কি? সাইকোলজি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড ইটস বিহেভিয়ার। অর্থাৎ আমরা যে আচার আচরণ নিয়ে, মানুষের যে আচার আচরণ নিয়ে যে বিদ্যা আলোচনা করবো তাকে আমরা সাইকোলজি বলবো। সিম্পল। এখন এই সাইকোলজি যখন শুরু হয়েছিল বা সাইকোলজি যখন বর্তমান দিনে যেটা চলছে, তার কিছু উদ্দেশ্য ছিল। এই সাইকোলজিটা কিভাবে কাজ করবে, কেন সাইকোলজি দরকার, সেখান থেকে দেখা গেছে মূলত সমস্ত অবজেক্টিভ গুলো, সমস্ত গোল গুলোকে যদি একসাথে করি, মোটামুটি দেখা যাচ্ছে সাইকোলজি চারটে গোলের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। কি কি? টু ডিসক্রাইব, টু এক্সপ্লেন, টু প্রেডিক্ট, টু চেঞ্জ। ফার্স্ট কি করছে? টু ডেসক্রাইব করবে। কি ডেসক্রাইব করবো? আগে চারটে আমরা গোলটাকে বুঝি। তাহলে মূলত সাইকোলজির যে গোল, কি চারটে গোল, চারটে উদ্দেশ্য। একটা হচ্ছে ডেসক্রাইব করা, একটা হচ্ছে এক্সপ্লেন করা, একটা হচ্ছে প্রেডিক্ট করা, একটা হচ্ছে টু চেঞ্জ করা। কিভাবে? এবার যদি আমরা আসি টু ডেসক্রাইব, অ্যাজ এ সাইকোলজিস্ট, তুমি অ্যাজ এ সাইকোলজিস্ট, কোর্স অ্যাজ এ সাইকোলজিস্ট, বা তুমি অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার, অ্যাজ এ সাইকোলজিস্ট নলেজ যদি থাকে, তাহলে তোমাকে ডেসক্রাইব করতে হবে। কি ডেসক্রাইব করতে হবে? এখানে তুমি যে পিকচার গুলো দেখছো, দেখো এগুলো সমস্ত এক একটা ইমোশনের ফেসিয়াল এক্সপ্রেশনের একটা পিকচার তোমার সামনে রয়েছে। এই ফেসিয়াল গুলোকে তুমি যদি দেখো, এই ফেসিয়াল গুলোকে যদি তুমি দেখো, সেই ফেসিয়াল গুলোকে দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। বা এই যে ফেসিয়াল গুলোকে দেখো, এখানে যদি যে মেয়েটার এখানে যে ছবিটা এখানে তোমাদের সামনে ফুটে উঠেছে, সে কি খুব টেনশন, নার্ভাসনেস আছে,
আবার এখানে যে পিকচারটা দেখো সে খুব জয়ফুল, সে খুব হাসি খুশি। তাহলে অ্যাজ এ সাইকোলজিস্ট তোমার কাজ কি, তো ডেসক্রাইব করা। ডেসক্রাইব কি, কি দেখে এগুলো কি সব তার বিহেভিয়ার, তার বিহেভিয়ার ফলে তার ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে, বা সে কোনো রকম যে রিয়াক্ট করছে, হুম, দুজনের মধ্যে ঝামেলা করছে, এগ্রি হয়ে গেছে। তাহলে এই যে তাদের আউটলুক মানে তাদের বিহেভিয়ার থেকে তোমাকে ডেসক্রাইব করতে হবে যে এই পিপলটা কি হ্যাপি, এই পিপলটা কি স্যাড, এই পিপলটা কি নার্ভাস, এই পিপলটা কি দুঃখী, এই সমস্ত কিছু তোমাকে ডেসক্রাইব করতে হবে এজ এ কোচ হিসাবে সবার আগে। তুমি যদি সঠিকভাবে ডেসক্রাইব করতে না পারো, ধরো তুমি এই পার্সনটাকে দেখে মনে হচ্ছে খুব টেনশন আছে, খুব চাপে আছে, তুমি বললে সে খুব হ্যাপি আছে, সে খুব হ্যাপি আছে, তাহলে তুমি এই এই যে তোমার যে ডেসক্রাইব করলে সেটা কি তুমি ঠিক করলে? ভুল। যদি তুমি প্রথমেই ডেসক্রাইবটা ভুল করে দাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট অন্যরকম বেরোবে। ফার্স্ট কি করতে হবে, অ্যাটিটিউড বা বিহেভিয়ার তোমাকে সঠিকভাবে ডেসক্রাইব করতে হবে। সিম্পল এক কথা, যে সেই ব্যক্তিটা কেমন আছে, সে হ্যাপি, সে স্যাডি, হ্যাঁ, সে অ্যাংরি, সে খুব স্ট্রেসফুল, কি আছে। যেই তুমি অ্যাজ ইট ইজ ডেসক্রাইব করবে, তারপরে কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে টু এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন মিনস কেন এটা খুব টেনশনে আছে, কেন এরা হ্যাপি আছে, হ্যাঁ, কি জন্য এরা অ্যাংরি, সেই সমস্ত কিছু কি করতে হবে তোমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে তুমি যেটা ডেসক্রাইব করলে এই পিপলটা খুব, বা এই খেলোয়াড়টা খুব হ্যাপি আছে, এই পার্সনটা, এই ব্যক্তিটা খুব হ্যাপি, এক্সপ্লেনে কি করবে কেন সে হ্যাপি, সেই কারণগুলো তোমাকে এখানে লিখতে হবে, যে এই কারণগুলোর জন্য সে হ্যাপি, এই কারণগুলোর জন্য সে দুঃখী, এই কারণগুলোর জন্য সে অ্যাংরি। যখন তুমি এক্সপ্লেন করবে, 3 নম্বরে কি করতে হবে, টু প্রেডিক্ট। প্রেডিক্ট মিনস এ অ্যাংরি, কেন অ্যাংরি, তুমি কারণটা লিখেছিল, তাহলে ফিউচারে যদি অ্যাংরি এই কারণগুলো সামনে আসে তখন সে কি ধরনের বিহেভিয়ার করবে, এটা তোমাকে প্রেডিক্ট করতে হবে আগে থেকে। যে এখন এর সামনে একটা প্রবলেমের জন্য এই অ্যাংরি হলো, তাহলে ফিউচারে যদি এই প্রবলেমটা এর সামনে আসে তাহলে একে কি করতে হবে, এর বিহেভিয়ারকে চেঞ্জ করতে দরকার। তাহলে সেটা তোমাকে প্রেডিক্ট করতে হবে কারণগুলোকে, যে এই ধরনের আচরণ সে কোন কোন কারণের জন্য করে থাকে, সেই প্রেডিক্টটাকে করতে হবে। এ যে টেনশনে পড়ছে, কি কি কারণগুলোর জন্য সে টেনশনে পড়বে, ইন ফিউচার যদি তার সামনে এই প্রবলেমগুলো আসে তাহলে সে যাতে এই টেনশনে না পড়ে, এই কারণগুলোকে তোমাকে প্রেডিক্ট করতে হবে। ফাইনালি কি করতে হবে, তাহলে দেখো 3টে জিনিস ভালো করে দেখো। ফার্স্ট কি করেছিল, তোমাকে দেখে পিপলকে দেখে ডেসক্রাইব করতে হবে। এবার ডেসক্রাইব যেটা তুমি করবে সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করার পর তোমাকে প্রেডিক্ট করতে হবে, ফিউচার যদি এই প্রবলেম আসে তাহলে সে কি এই ধরনের বিহেভিয়ার করবে না কি করবে। লাস্ট কি করতে হবে, টু কন্ট্রোল মানে চেঞ্জ, আসছে ছবি, টু চেঞ্জ করতে হবে। অ্যাজ এ সাইকোলজিস্টের কাজ কি, সাইকোলজিস্টের কাছে আমরা কখন যাই, যখন খুব ডিপ্রেস হয়ে যাই, কখন খুব নার্ভাসনেস হয়ে যায়, তখন তো আমরা সাইকোলজিস্টের কাছে যাই। কেন যাই, আমাদের মধ্যে যে নেগেটিভ থট, নেগেটিভ ফিলিং, নেগেটিভ ইমোশন গুলো ঢুকে আছে সেগুলোকে সব বাইরে বের করে সেখানে পজিটিভ ইম্প্যাক্ট ঢোকানো। হ্যাঁ, অলওয়েজ এই যে নেগেটিভ অ্যাটিটিউড গুলো থাকে সেই নেগেটিভ অ্যাটিটিউড গুলোকে বের করে অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড ঢোকানো। বা যখন খুব টেনশনে, আমরা খুব ডিপ্রেশনে চলে যাই, তখন আমরা সাইকোলজিস্টের কাছে যাই। সাইকোলজিস্ট কি করে, তোমার সেই ডিপ্রেশনের কারণগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, করে তোমার মধ্যে কি হবে, পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ ইনফ্লুয়েন্স তোমার মধ্যে দেবে, মানে তোমাকে চেঞ্জ করবে। কেন চেঞ্জ করবে, তোমাকে নর্মাল লাইফে তোমাকে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে মূল সাইকোলজিস্টের গোল। তাহলে সাইকোলজিস্টের 4টে গোল কি, একটা হচ্ছে টু ডিসক্রাইব, কি ডেসক্রাইব করবে, তার বিহেভিয়ার দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সে কি প্রকৃতির এখন আছে, হ্যাপি, দুঃখী, স্যাডি। তারপরে কি করতে হবে, টু এক্সপ্লেন, কেন সে হ্যাপি, কেন সে দুঃখী, সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। 3 নম্বরে কি করতে হবে, প্রেডিক্ট করতে হবে, ফিউচার যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে সে কি ধরনের বিহেভ করবে। ফাইনালি লাস্ট কি করতে হবে, টু চেঞ্জ, নিজেদেরকে, ওই যে ব্যক্তিটা যে স্যাড আছে তাহলে সেই স্যাডটাকে বাইরে বের করতে হয়, মানে নেগেটিভ যে থট, নেগেটিভ যে ইনফ্লুয়েন্স গুলো তার মধ্যে বিরাজ করছে সেই নেগেটিভ ইনফ্লুয়েন্স গুলোকে বাইরে টেনে বের করে সেখানে কি ধীরে ধীরে তাকে পজিটিভ অ্যাটিটিউড দিকে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মূল সাইকোলজির এম। আমরা আসবো এর সাথে পরে স্পোর্টস সাইকোলজি রিলেট করব। এখন এই যে একজন সাইকোলজিস্ট হতে গেলে বা একজন কোচ, তোমার যদি সাইকোলজিস্ট তুমি হতে চাও, একজন বা একজন ফিজিক্যাল এডুকেশন টিচার তুমি যদি একজন সাইকোলজিস্ট হতে চাও, কি কি স্কিল তোমার দরকার হয়, কি কি নলেজ তোমার থাকা দরকার। ফার্স্ট যেটা হচ্ছে কমিউনিকেশন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন,
দেখো সাইকোলজিস্ট সে কি মেন্টাল লিডার, সে তোমার সাথে যদি কমিউনিকেশন করে তোমার মেন্টাল অবস্থাকে কিন্তু জানার চেষ্টা করবে। তাহলে তোমার কমিউনিকেশন পাওয়ার, তোমার কমিউনিকেশন স্কিল যদি তোমার ভালো না থাকে, তাহলে কি তুমি আজ একজন সাইকোলজিস্ট ভালো হতে পারবে? কারণ কমিউনিকেশন করা কি, সাইকোলজিস্ট কি ফেস টু ফেস কমিউনিকেশন হবে। হ্যাঁ, সে হতে পারে সেটা পেশেন্টের সাথে, হতে পারে পেশেন্টের প্যারেন্টের সাথে, হতে পারে পেশেন্টের ফ্রেন্ডের সাথে। তাহলে কি অলওয়েজ একটা গুড কমিউনিকেশন স্কিল থাকা দরকার। হ্যাঁ, এবং একটা ফ্রেন্ডলি মনোভাব থাকা দরকার, যাতে করে তুমি সুন্দর করে সেই পেশেন্টের সাথে একটা রিলেশনশিপ তৈরি করতে পারো। একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি হলেই তবেই কিন্তু অন্যের অ্যাটিটিউড, অন্যের বিহেভিয়ার জানা সম্ভব। আর কি সম্ভব? পেশেন্ট রাখতে হবে, তোমাকে ধৈর্যশীল হতে হবে। তুমি এজ এ সাইকোলজিস্ট তুমি যদি খুব ধৈর্যহীন হয়ে যাও, তাহলে কি হবে? পেশেন্ট তোমার কাছে গেল, সে নানান রকম কাহিনী তোমাকে বললো, তুমি অধৈর্য হয়ে গেলে, তাহলে কিন্তু তোমার কাছে কি সেই পেশেন্টটা আসবে? কখনোই আসবে না। আর কি রাখতে হবে? তোমার মধ্যে একটা অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে। এজ এ সাইকোলজিস্ট তুমি, তোমার কাছে আসবে, সে এসে যত খারাপ কথা, যত নেগেটিভ থট, সেগুলোই সে বলবে। তোমাকে কাজ করতে হবে, তুমি কি এখন এজ এ সাইকোলজিস্ট হবে, তোমাকে একটা অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে। ইয়েস, হয়ে যাবে, নো প্রবলেম। এই ধরনের অ্যাটিটিউড তোমাকে রাখতে হবে। আর কি করতে হবে? নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, সেলফ কনফিডেন্স রাখতে হবে। তুমি এজ এ সাইকোলজিস্ট তোমার প্রতি যদি সেলফ কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু পেশেন্ট তোমার কাছে আসবে না। আর একটা কি হবে, যেটা বলছিলাম, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। শুধুমাত্র যে এজ এ সাইকোলজিস্ট শুধুমাত্র প্লেয়ারদের উপর বা যে পেশেন্টের উপর যে শুধু তার সাথে সম্পর্ক তাই না, তার ফ্যামিলির সাথে সম্পর্ক থাকে, তার পার্সোনাল ফ্রেন্ড সার্কেলের সাথে সম্পর্ক তৈরি করতে হয়। তাহলে কি একটা অলওয়েজ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি করতে হবে। এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যদি তুমি ভালোভাবে তৈরি করতে চাও, তাহলে কিন্তু গুড কমিউনিকেশন তোমার হওয়া দরকার। বর্তমান দিনে কিন্তু এই সাইকোলজি বা সাইকোলজিস্ট টিচারের বিরাট ডিমান্ড, কারণ আমাদের ইন্ডিয়াতে যে পরিমাণ পপুলেশন বা যে পরিমাণে, কিন্তু সেই পরিমাণ সাইকোলজিস্ট নেই এখন। দেখবে তোমরা বড় বড় স্কুলগুলোতে বা একটু ভালো স্কুলগুলোতে একজন করে সাইকোলজিস্ট যারা রাখা হচ্ছে, তারা বিভিন্ন প্রকার গাইডেন্স কাউন্সিলিং করে ছেলে মেয়েদের আবার নর্মাল স্রোতে ফিরিয়ে আনার জন্য একজন করে সাইকোলজিস্ট টিচার তোমাদের রিক্রুটমেন্ট করা হয়, যারা শুধুমাত্র গাইডেন্স এন্ড কাউন্সিলিং করবে বলে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দরকার। এইবার যদি আমরা পরের পার্টে আসি, যে ব্রাঞ্চেস অফ সাইকোলজি। সাইকোলজি কত প্রকার, কি কি, এর বাইরে অসংখ্য সাইকোলজি ব্রাঞ্চ আছে। সেখানে যে ব্রাঞ্চ অফ সাইকোলজি এর মধ্যে দেখো এখানে কি আছে, নিউরো সাইকোলজি, হেলথ সাইকোলজি, ডেভেলপমেন্ট সাইকোলজি, সোশ্যাল সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, অর্গানাইজেশনাল সাইকোলজি, ফরেনিক সাইকোলজি, সেরকমই একটা কোর্স সাইকোলজি। মানে সাইকোলজির একটা শাখা, সাইকোলজি থেকে একটা শাখা বেরিয়েছে, সেটার নাম হচ্ছে কি কোর্স সাইকোলজি। তাহলে এই যে কোর্স কথাটা যদি আমরা বাদ দিয়ে দিই, শুধু সাইকোলজি কি আমরা সেটা জানি, কোর্স যুক্ত হয়েছে মানে কি, এই যে সাইকোলজিক্যাল যে গোলগুলো দেখেছিলাম, সেই গোলগুলোকে যখন আমরা স্পোর্টস সাইকোলজি করব, সেম গোল যখন স্পোর্টস পার্সনদের উপর অ্যাপ্লাই করব, তখন সেটাকে আমরা বলবো স্পোর্টস সাইকোলজি। এবার দেখে নি, হোয়াট ইজ স্পোর্টস সাইকোলজি? সিম্পল, দেখো স্পোর্টস সাইকোলজি ইজ দ্য স্টাডি, স্পোর্টস সাইকোলজি ইজ দ্য স্টাডি। সেটা কি করছে? হাউ সাইকোলজি ইনফ্লুয়েন্স স্পোর্টস, কিভাবে সাইকোলজি ইনফ্লুয়েন্স করছে তোমার স্পোর্টস এর উপর, অ্যাথলেটিক্স এর পারফরমেন্স এর উপর, এক্সারসাইজের উপর, ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর। তার মানে কি, তোমার যে পারফরমেন্স, একটা স্পোর্টস পার্সন দিনে যেহেতু আমরা স্টাডি করব, সেটাই হচ্ছে স্পোর্টস সাইকোলজি। তাহলে স্পোর্টস পার্সন কারা? খেলোয়াড়রা। তাহলে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর সাইকোলজিক্যাল যে যে ফ্যাক্টর গুলো প্রভাব বিস্তার করছে, সেটা নিয়ে যে বিদ্যা আলোচনা করে, তাকে আমরা কি বলবো? স্পোর্টস সাইকোলজি। এখানে কি বলছে? স্পোর্টস সাইকোলজি ওয়ার্ক উইথ প্রফেশনাল অ্যাথলিট কোচেস টু ইমপ্রুভ পারফরমেন্স এন্ড ইনক্রিজ মোটিভেশন। তাহলে কি করছে স্পোর্টস সাইকোলজি? কি করছে? প্রফেশনাল অ্যাথলিটদের উপরে কাজ করছে। সেটা কি করছে? পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য, আর কি ইনক্রিজ, তোমাদের যে মোটিভেশন লেভেলটা সেটা ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। সিম্পল। তাহলে স্পোর্টস সাইকোলজি কেন আমরা পড়ছি? স্পোর্টস পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য। ক্লিয়ার? সিম্পল এটা। এখানে একটা বিখ্যাত কথা দেখো লেখা আছে, স্পোর্টস ইজ 90% মেন্টাল, স্পোর্টস ইজ 90% মেন্টাল, অনলি 10% ফিজিক্যাল। এটা বলেছেন বিখ্যাত একজন সাইকোলজিস্ট যোগী বেরা। তিনি কি বলছেন? যে আমরা যখন কোনো স্পোর্টস পারফরমেন্স যদি আমরা অ্যাচিভ করতে চাই, স্পোর্টস পারফরমেন্স যদি আমরা ডেভেলপ করতে চাই, শুধুমাত্র কিন্তু আমাদের ফিজিক্যাল ট্রেনিং দিলেই সম্ভব নয়। হ্যাঁ, কারণ স্পোর্টস পারফরমেন্স ডিপেন্ড করছে 90% মেন্টাল ক্যাপাবিলিটি। যদি তোমার মেন্টাল ক্যাপাবিলিটি ঠিক থাকে, হ্যাঁ, তবেই কিন্তু তুমি পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব।
এখন এটা অনেকের কাছে হাস্যকৌতুক মনে হতে পারে যে স্যার কেন আপনি বলছেন যে 10% অনলি ফিজিক্যাল, তাহলে কি স্পোর্টস ট্রেনিং এর কোনো দরকার নেই, তাহলে কি ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন নেই? আছে, 100% আছে। কিভাবে আছে? তুমি ধরো অ্যাজ এ তুমি বিশাল ফিজিক্যাল ট্রেনিং ট্রেনিং ইত্যাদি ইত্যাদি নানান বিষয়গুলোকে করলে, তুমি দারুণ ভাবে ফিট, দারুণ স্কিল, সমস্ত স্কিলে তোমার মাস্টার তৈরি হয়েছে, ঠিক তোমার যখন ডিউরিং তোমার গেম, সেই সিচুয়েশনের আগে তোমার কোনো নেগেটিভ কোনো একটা খবর তোমার কাছে চলে এলো। এবার যখনই তোমার কাছে নেগেটিভ থট বা নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমার মধ্যে আসবে, তখনই কি হবে, তোমার যা নর্মাল সাইকোলজি, তোমার যা ফোকাস ছিল সেই গেমটার প্রতি, সেখান থেকে তোমার ফোকাসটা, তোমার কনসেন্ট্রেশনটা সেখান থেকে ব্রেক হবে। ব্রেক যখনই হবে তখন কি তোমার ওই ফোকাস যদি ঠিক না থাকে, তোমার কি স্পোর্টস পারফরমেন্স ডেভেলপ হবে? কখনোই সম্ভব নয়। সেই জন্য বলছে 90% মেন্টাল, 10% অনলি ফর ফিজিক্যাল, ফর ডেভেলপমেন্ট অফ স্পোর্টস পারফরমেন্স। এইবার এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আমরা বলছিলাম যে যেগুলো কোনগুলো স্পোর্টস পারফরমেন্সকে আমাদের ডেভেলপ করবে, সেখানে মোরলেস দেখা গেছে এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর সরাসরি তোমার স্পোর্টস পারফরমেন্স মানে অ্যাথলিটের স্পোর্টস পারফরমেন্সকে ডেভেলপ করবে, এই প্রভাব বিস্তার করবে, সেগুলো কি কি? একটা হচ্ছে মেন্টাল টাফনেস বা অ্যাওয়ারনেস, মোটিভেশন, কনফিডেন্স, ফোকাস অ্যাটেনশন, স্ট্রেস অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, টিম ডাইনামিক, ইমোশনাল রেগুলেশন। যদিও এই যে মোটিভেশন, কনফিডেন্স, ফোকাস অ্যাটেনশন, এগুলো সমস্ত আলাদা আলাদা সাব ইউনিট আছে, সেগুলো নিয়ে তোমাদেরকে ডিটেলস এরপরে পড়ানো হবে। আগে আমরা সিম্পল, আজকে শুধু এগুলোকে সিম্পল ভাবে সহজভাবে দেখে আমরা জাস্ট কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা সম্পর্কে একটু জেনে নিই। ফার্স্ট যেটা ছিল মেন্টাল টাফনেস বা অ্যাওয়ারনেস। হোয়াট ইজ মেন্টাল টাফনেস? সেটা সবার আগে জানতে হবে। যদি তুমি না জানো তাহলে তো বুঝতে পারবে না কিভাবে আমার স্পোর্টস পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করছে। সিম্পল এখানে লেখা হচ্ছে মেন্টাল টাফনেস ইজ দ্য এবিলিটি। কিসের এবিলিটি? টু প্রিজার্ভ, স্টে রেজিস্ট্যান্ট এন্ড পারফর্ম আন্ডার প্রেসার, স্পেসিফিক্যালি ইন চ্যালেঞ্জ ইন স্ট্রেসফুল সিচুয়েশন। তাহলে মেন্টাল টাফনেস হচ্ছে কি, তুমি একটা স্ট্রেসফুল বা একটা প্রেসারে কি করছো, হ্যাঁ, তুমি তোমার পারফরমেন্স এবিলিটি প্রিজার্ভ করছো। কি এবিলিটি প্রিজার্ভ করছো? যে কোনো কঠিন পরিস্থিতি হোক, হ্যাঁ, তুমি সেখানে একদম সুস্থভাবে খুব সক্ষমতার সহিত সেখানে পারফর্ম করে যাচ্ছ, এটাই হচ্ছে তোমার মেন্টাল টাফনেস। তাহলে একটা স্পোর্টস যখন খেলা হয়, সেখানে ডিফারেন্ট সিচুয়েশন থাকে, ডিফারেন্ট প্রেশার থাকে, তাহলে সেই প্রেশার সিচুয়েশনে তোমাকে মাথাটাকে ঠিক রাখে সুস্থভাবে সেই প্রেশারকে হ্যান্ডেল করার ক্ষমতা, এবিলিটি হচ্ছে কি মেন্টাল টাফনেস। এই মেন্টাল টাফনেস যদি তোমার যদি বেটার না হয়, তুমি যদি সেই প্রেশারটাকে যদি কন্ট্রোল করতে না পারো, তখন কি হবে, তোমার পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। হুম। আবার এই মেন্টাল টাফনেস যদি তোমার বেটার হয়, তুমি যে কোনো পরিস্থিতিতে যদি তুমি কন্ট্রোল করতে পারো নিজেকে, যে কোনো চ্যালেঞ্জের তুমি যদি মোকাবিলা করতে পারো খুব সহজভাবে, তাহলে কি হবে, সেখানে তোমার পারফরমেন্সকে ডেভেলপ করা সহজ হবে। তাহলে মেন্টাল টাফনেস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে ফ্যাক্টরটাকে কি করছে, যে কোনো সিচুয়েশন আন্ডার প্রেসারে তোমাকে কি করছে, তোমাকে সঠিক রাখছে সেইখানে পারফরমেন্স করার জন্য। দেখো একটা কথা লেখা আছে, দে থ্রিভ ইন হাই প্রেসার সিচুয়েশন এন্ড আর অফটেন এবল টু পুশ দেমসেলফ বিহাইন্ড পারসিভড লিমিট। মানে তুমি যখন কঠিন পরিস্থিতির মধ্যে আছো, সেখানেও কিন্তু নিজেকে ঠিক রাখছো তোমার পারফরমেন্সটাকে ডেভেলপ করার জন্য। কিভাবে সেগুলোকে ইমপ্রুভ করবে সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, এগুলো নোট আকারে, সেগুলো তোমরা পড়ে নেবে। তাহলে মেন্টাল টাফনেস কি, দেখো মেন্টাল টাফনেস হচ্ছে এনি আন্ডার সিচুয়েশন, এনি কন্ডিশন, এনি প্রেসার সিচুয়েশনে কি হবে, নিজেকে সঠিকভাবে পারফর্ম করতে হবে, সেই যে এবিলিটি, সেটা হচ্ছে মেন্টাল টাফনেস। এখন তুমি যদি সেই চ্যালেঞ্জিংয়ে যদি আন্ডার প্রেসারে তুমি যদি সেখানে নার্ভাসনেস হয়ে যাও, সেখান থেকে তুমি যদি ভয় পেয়ে বেরিয়ে আসো, তাহলে কি তোমার পারফরমেন্সটাকে ডেভেলপ হবে? কখনোই সম্ভব নয়। তাহলে মেন্টাল টাফনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট হচ্ছে কি মোটিভেশন। হোয়াট ইজ মোটিভেশন? মোটিভেশন কি? মোটিভেশন ইজ দ্য ফোর্স, যে ফোর্সটা কি করছে, যে ফোর্সটা কি করছে, তোমাকে অ্যাক্টিভলি কোনো কাজের মধ্যে ইনভলভ করতে পারছো, হ্যাঁ, অ্যাক্টিভলি কোনো কাজের ভিতর নিজে থেকে অ্যাক্টিভলি সেই কাজের মধ্যে তোমাকে পারফর্ম করতে পারবে। এখন যদি তোমার ল্যাক অফ মোটিভেশন, তোমার যদি মোটিভেশনই না থাকে, তো মোটিভেশন হচ্ছে একটা, মনে রাখবে, একটা ফোর্স, একটা ভেতরে ইন্টারনাল শক্তি, যেটা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে সারাক্ষণ, এই কাজটা করো, এই কাজটা করো, এই কাজটা করো। এখন স্পোর্টস পারফরমেন্স করার জন্যে তোমাকে যদি ল্যাক অফ মোটিভেশন থাকে, যদি তোমার মোটিভেশন, তোমার কোনো ইচ্ছাই নেই সেখানে পারফর্ম করা, তাহলে কি হবে, তোমাকে সেই গেম এন্ড স্পোর্টসে গিয়ে তুমি অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেশন করতে পারবে? কখনোই করবে না। যখন তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেশন করবে না, তখন কি হবে, পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে।
তাহলে এই যে মোটিভেশন আবার দু প্রকার, সেগুলো নিয়ে আমরা পরে নয় কথা বলবো। সিম্পল মোটিভেশন কি? মোটিভেশন একটা ফোর্স, যে ফোর্সটা আমাকে কি করে একটা কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখতে সাহায্য করে। এখন স্পোর্ট পারফরমেন্স বা স্পোর্টস, যদি আমি কোনো একটা ভালো খেলোয়াড়, প্রফেশনাল অ্যাথলিট বা প্রফেশনাল প্লেয়ার যদি হতে চাই, এটা তো রাতারাতি কোনো প্লেয়ার তৈরি হবে না, এটা লং টার্ম প্রসেস। তাহলে লং টার্ম প্রসেস যদি তুমি নিজেকে নিয়োগ করে রাখতে চাও, নিজেকে যদি সেখানে অ্যাক্টিভ ভাবে রাখতে চাও, তাহলে কি দরকার? তোমার ইন্টারনাল ফোর্স, যেখানে নিজের ভেতর থেকে একটা শক্তি, নিজের ইচ্ছায় যে একটা কাজ করার প্রবণতা, তার জন্য কিন্তু মোটিভেশন ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এখন এই মোটিভেশন যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কি হবে? তোমার অ্যাক্টিভ পার্টিসিপেশন কমে যাবে। যখনই অ্যাক্টিভলি পার্টিসিপেশন কমে যাবে, তখনই তোমার পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকবে। এরপর আছে কি? কনফিডেন্স। হ্যাঁ, অলওয়েজ কি করতে হবে? নিজেকে বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে। ইয়েস, আই ক্যান ডু ইট। যদি তোমার ক্ষেত্রে কনফিডেন্স না থাকে, তবে কিন্তু কখনোই ভালো পারফর্ম করা সম্ভব নয়। এই জন্য বলেছে, দেখো, কনফিডেন্স ইজ দ্য বিলিভ অন এবিলিটি টু সাকসিড অ্যান্ড পারফর্ম ওয়েল। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। ইয়েস, আমি পারবো। এই আত্মবিশ্বাস যখনই না থাকবে তোমার মধ্যে, তখন কিন্তু তোমার পারফরমেন্স কি হবে? সেই পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? অলওয়েজ তোমাদের কনফিডেন্স লেভেলটাকে থাকবে, কনফিডেন্স লেভেলটাকে তৈরি করতে হবে যে ইয়েস, আমি পারবো। এই কনফিডেন্স লেভেলটাকে গ্রো করতে কে সাহায্য করবে? অ্যাজ এ কোচ। কোচ অনেক সময় দেখবে তোমাদের মোটিভেশনাল স্পিচ দেয়, মানে কি? তোমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটাকে ডেভেলপ করার জন্য দেয়। হুম, অনেক সময় কি হয়, আমরা অপোনেন্ট কোনো টিম, অপোনেন্ট কোনো প্লেয়ারকে দেখবো, অনেক সময় আমরা নার্ভাসনেস হয়ে যায়, তখন আমাদের নিজেদের কনফিডেন্স লেভেলটা অনেকটা ডাউন হয়ে যায়। তখন অ্যাজ এ কোচ কি করে? সেই তোমাদের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স কি? এক ধরনের এবিলিটি। সেটা কি করছে? তোমাকে যে কোনো কাজের সাকসিড, যে কোনো কাজে তোমাকে সাকসেস হওয়ার জন্য একটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, তবে কিন্তু পারফরমেন্স ভালো হবে। আর কি হচ্ছে? ফোকাস এন্ড অ্যাটেনশন। ফোকাস অ্যাটেনশন কি? ফোকাস অ্যাটেনশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজে, হ্যাঁ, তুমি যদি সঠিকভাবে নিজেকে নিয়োজিত করো, সেখানে বিভিন্ন প্রকার বাধা আসবে তোমার কাছে। সমস্ত বাধাগুলো কাটিয়েও তুমি সেই সঠিক রাস্তায় তোমাকে নিজেকে নিয়োজিত করা, সেটাই হচ্ছে তোমার কি? ফোকাস এন্ড। ধরো এই যে কালকে একদম ফোকাস এবং কনসেন্ট্রেশনটা কেমন? ধরো কালকে যখন লাস্ট 5 ওভার ম্যাচ যখন চলেছিল, ঠিক যারা ম্যাচ দেখছিলে প্রথম থেকে, তাদের মধ্যে একটা ব্লাড টেনশন কাজ করছিল, তোমার টোটাল ফোকাস, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন ওর মধ্যে ছিল। সেই টাইমে যদি কোনো একটা খবর তোমার কাছে আসে, বা কোনো একটা বাধা তোমার কাছে আসে, যে অন্য কেউ ডাকছে, তুমি কি কালকে সেই ম্যাচ ছেড়ে বেরিয়ে গেছো? নিশ্চয়ই যাওনি। তাহলে ওই যে ওই অবস্থায় নিজেকে নিয়ে যেতে হবে, যে আমার ফোকাস কি করতে হবে? পারফরমেন্সের দিকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, যে কোনো বাধা আসুক না কেন, আমি কোনো বাধার দিকে ধ্যান দেবো না। আমার পার্টিকুলার যে পারফরমেন্স, পার্টিকুলার যে ফোকাস, আমার ফোকাস ঠিক রাখতে হবে, তবেই কিন্তু তোমার পারফরমেন্স ডেভেলপ হওয়া সম্ভব। আর কি আছে? স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্পোর্টস ফিল্ডে। মাঝে মধ্যে কি হয়, আমরা যখন মাঝে মধ্যে যখন আমরা খেলতে নামি, তখন কি হয়? আমাদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে, আমাদের মধ্যে একটা ভয় ভয় হয়, হাতের মধ্যে ঘাম আসে, বারবার টয়লেট হয়ে যায়, আমরা খুব বিরক্তি বোধ করি। তাহলে এগুলো কি? এগুলো কি সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এখন এই যে তোমার মধ্যে ঘাম, ভয়, নার্ভাসনেস, এই যে এই ভয়গুলো যদি তুমি না কাটাতে পারো, তাহলে কি হবে? পারফরমেন্সে যখন তুমি পারফর্ম করবে, তখন তোমার পারফরমেন্স কি হবে? ডিক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, যে তুমি যত বেশি চাপ নেবে, যত বেশি ভয় পাবে অপোনেন্টকে, তখন তোমার পারফরমেন্স ডিক্রিজ হবে। তাহলে স্ট্রেস বা অ্যাংজাইটি, এই লেভেলটাকে এর সাথে একটা বিশাল একটা পারফরমেন্সের সম্পর্ক আছে। আমরা স্ট্রেস অ্যাংজাইটি নিয়ে পরে ডিটেলসে পড়বো। এখন সিম্পল বুঝে নাও, একটা রিলেশনশিপ আছে, গুড রিলেশনশিপ। কি রিলেশনশিপ? ধরো এই যে এখানে একটা আমরা একটা তোমাকে চিত্র টেনেছি, যেখানে হচ্ছে কি, একটা হচ্ছে পারফরমেন্স, একটা হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি। এখন এটা হচ্ছে জিরো, মানে একদম পোর, আর এটা হচ্ছে এক্সেলেন্ট পর্যায়। এই অ্যাংজাইটি লেভেল যদি তোমার অপটিমাল, তোমার যা বিহাইন্ড ক্যাপাসিটি, সেই অপটিমাল লেভেলে যদি পৌঁছায়, তবেই কিন্তু তোমার পারফরমেন্স এক্সেলেন্ট পর্যায়ে পৌঁছাবে। আবার যদি তোমার অ্যাংজাইটি যদি কম থাকে, পারফরমেন্স কিন্তু অপটিমাম লেভেলে পৌঁছাবে না। আবার যদি তোমার অপটিমাম লেভেল ছেড়ে যদি তোমার অ্যাংজাইটি অনেক বেশি হয়ে যায়, অনেক সময় আমরা রেগে রেগে চলে যাই না, তখন ধীরে ধীরে কি হয়? অ্যাংরি তৈরি হয়, অ্যাঙ্গার তৈরি হয়। সেই অ্যাংরি আমরা রেগে ফেগে গেলাম, তখনও কিন্তু বেশি মাত্রায় তোমার লেভেল যদি এই লেভেলটাকে বলা হয় অপটিমাম লেভেল। এই অপটিমাম লেভেলকে যখন আমরা ক্রস করি, তখন আমরা কি করি? তখন কিন্তু আবার পারফরমেন্স ধীরে ধীরে
ডিক্রিজ হয়ে যায়। তাহলে অ্যাংজাইটির সাথে পারফরমেন্সের সাথে একটা বিরাট সম্পর্ক। কি সম্পর্ক? যে অ্যাংজাইটি আমাদের পারফরমেন্সের জন্য দরকার। এখন দরকার কোন লেভেলে দরকার? ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অ্যাথলিটের অপটিমাম লেভেল পর্যন্ত দরকার। যদি অপটিমাম লেভেল পর্যন্ত না যায় তাহলে কিন্তু পারফরমেন্সের এক্সেলেন্ট পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। নেক্সট আসছে কি? টিম ডাইনামিক। দেখো আমরা ইন্ডিভিজুয়াল ইভেন্ট ছেড়ে দিলাম, আমরা যখন কোনো টিম ডাইনামিক মিনস আমার যে টিমমেট গুলো আছে, আমার যে টিমের যে অন্য প্লেয়ার গুলো আছে তাদের সাথে একটা গুড কমিউনিকেশন, তাদের সাথে একটা গুড কম্বিনেশন, তাদের সাথে একটা গুড রিলেশনশিপ যদি না থাকে তখন কিন্তু কোনো পারফরমেন্স ডেভেলপ করা কিন্তু সম্ভব নয়। ইন্ডিভিজুয়াল ইভেন্ট ছাড়া যেগুলো টিম গেমের ক্ষেত্রে বাস্কেটবল, ভলিবল, ফুটবল, সেখানে কি একার দ্বারা কি পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব? একা খেলে জিতে দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। ভালো পারফরমেন্স যদি করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের প্রত্যেকটা টিমমেটের সাথে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি করতে হবে। হ্যাঁ, প্রত্যেকের সাথে কমিউনিকেশন করতে হবে, প্রত্যেকের সাথে কোলাবোরেশন থাকতে হবে, তবেই কিন্তু আমাদের পারফরমেন্স ডেভেলপ করতে বা সাহায্য করবে। যদি আমাদের টিমমেটের সাথে কমিউনিকেশন, কোলাবোরেশন, রিলেশনশিপ এগুলো না থাকে তাহলে কি হবে? ভালো পারফরমেন্স কিন্তু কখনোই সম্ভব নয়। আর কি আছে? ইমোশনাল রেগুলেশন। হোয়াট ইজ ইমোশন? ইমোশন কি? ইমোশন হচ্ছে ধরো আমরা যখন কোনো একটা কিছু খবর, কোনো একটা সেই পজিটিভ খবর হোক, কোনো একটা নেগেটিভ খবর হোক, যা কিছু ইনফ্লুয়েন্স হিসাবে যখন আমাদের কাছে আসে বিভিন্ন সেন্সারি ইনপুট দিয়ে, সেই ইনপুট গুলো যখন আমাদের কাছে আসে সাথে সাথে কি করি আমরা? রিয়াক্ট কিছু করার আগেই আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়। হঠাৎ করে ধরো খুব একটা ভালো খুশির খবর শুনলে তোমার সবার আগে কি আসে? মুখের মধ্যে ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়, হাসি আসে। হ্যাঁ, তারপরে কিন্তু তুমি চিল্লোটো ইয়েস, বা যখন তুমি খুব কোনো একটা খবর শুনে তুমি যখন অবাক হয়ে যাও, সবার আগে কি হয়? সারপ্রাইজ হয়ে যাও, ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়। তারপরেই কিন্তু তোমার বিহেভিয়ারের মধ্যে প্রতিফলিত হয়। তাহলে এখন ধরো তুমি পারফরমেন্স করতে নামবে, তোমার ইমোশনালকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, ধরো একটা নেগেটিভ কোনো খবর পেলে, হ্যাঁ, নেগেটিভ কোনো একটা স্যাড দুঃখী কোনো একটা খবর পেলে খেলার ঠিক নামার আগে, তখন কি হবে? তোমার পারফরমেন্স ডিক্রিজ হবে। কেন? কারণ তুমি যখন স্যাডনেস বা দুঃখ পাই, আমরা যখন দুঃখ হই, খুব হতাশ হয়ে যাই, তখন আমাদের যে পার্টিকুলার গেমের যে ফোকাস বা যে অ্যাটেনশন থাকা দরকার ছিল সেখান থেকে তোমার ব্রেক হবে। যখনই তোমার ওখান থেকে ফোকাসটা ব্রেক হবে তখনই তোমার পারফরমেন্স কি হবে? ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। তাহলে তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, রেগুলেশন করতে হবে। কে রেগুলেশন করবে? কে রেগুলেশন করবে? রেগুলেশন করবে অ্যাজ এ কোচ। ক্লিয়ার? এইবার এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো বললাম, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো কি করছে? আমাদের পারফরমেন্স কে প্রভাব বিস্তার করছে। এখন কি করে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে ইমপ্রুভ করা যাবে যাতে আমাদের পারফরমেন্সটাকে ডেভেলপ করা হয়? কাজ তো এটাই, স্পোর্টস সাইকোলজির কাজ কি? পারফরমেন্সকে ইনক্রিজ করা না ডিক্রিজ করা? অলওয়েজ পারফরমেন্সকে ইনক্রিজ করা। এখন যদি পারফরমেন্সকে আমরা ইনক্রিজ করতে যাই তাহলে কি করতে হবে? আমাদের কি যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই তাহলে আমাদের কতগুলো টেকনিক, কতগুলো মেথড আমাদের ফলো আপ করতে হবে। কি করতে হবে? ফার্স্ট দেখো এখানে লেখা আছে গোল সেটিং করতে হবে। গোল কি সেটা আসছি। পারফরমেন্স রুটিন তৈরি করতে হবে, ভিজুয়ালাইজেশন এন্ড মেন্টাল ইমাজিনি তো করতে হবে, মাইন্ডফুলনেস এন্ড রিল্যাক্সেশন টেকনিক প্র্যাকটিস করতে হবে, পজিটিভ সেলফ টক করতে হবে, কগনিটিভ রিকনস্ট্রাকশন করতে হবে, সোশ্যাল সাপোর্ট, এই ইত্যাদি 7টা যে ফ্যাক্টর আছে এইগুলো যদি আমরা ঠিকভাবে না করি তাহলে কিন্তু আগের যে ফ্যাক্টর গুলোকে আমরা পড়লাম সেই ফ্যাক্টর গুলোকে পারফরমেন্সের উপর সরাসরি প্রভাব বিস্তার করে। এবং সেই ফ্যাক্টর গুলোকে যদি আমি কন্ট্রোল করতে চাই, সেই ফ্যাক্টর গুলোকে যদি আমি ঠিক মেনটেনেন্স করতে চাই তাহলে কিন্তু আমাদের এই প্রসিডিওর গুলোকে অ্যাপ্লাই করা ভীষণ ভাবে জরুরি। এখন সেইগুলো গোল সেটিং যদি আমরা বলি, সবার আগে গোল সেটিং আমাদের কি? গোল মানে লক্ষ্য, লক্ষ্যটাকে স্থির করতে হবে। তাহলে দেখো এই লক্ষ্যটাকে স্থির করতে গেলে এই গোল সেটিং এর একটা থিওরি আছে যে গোল সবসময়, আমরা এখন বর্তমান দিনে সবাই স্মার্টফোন ব্যবহার করি, আমরা সবাই খুব স্মার্ট। তাহলে তোমরা যদি স্মার্ট হও, আমরা যদি স্মার্ট হই, স্মার্টফোন যদি ব্যবহার করি তাহলে পারফরমেন্সটাকে ডেভেলপ করবো, সেটাও স্মার্ট হওয়া দরকার। ইয়েস, সেই জন্য কি বলছে গোল সেটিং যখন করব সেটা হচ্ছে স্মার্ট গোল সেটিং করব। হ্যাঁ, এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে কি স্মার্ট গোল সেটিং করতে হবে। স্মার্ট মিনস প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা মিনিং আছে। স্মার্ট মিন এস ফর স্পেসিফিক, স্পেসিফিক
স্পেসিফিক মিন্স তুমি কি কাজের জন্য নিজেকে তৈরি করতে যাচ্ছ, কোন পার্টিকুলার গেমের জন্য তৈরি করতে যাচ্ছ, কোন পার্টিকুলার কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করতে যাচ্ছ, সেই গোলটা যেন স্পেসিফিক হওয়া চাই। এরপর কি মেজারেবল, তুমি যে গোলটা সেট আপ করলে সেই গোলটা করার জন্য কি সঠিকভাবে গোল করার জন্য যে যে উদ্দেশ্যগুলোকে তুমি নেবে, যে যে টেকনিক গুলোকে নেবে, সেগুলো কি মেজারেবল, সেগুলো কি মেজার করা সম্ভব। আর কি করতে হবে, অ্যাচিভেবল, তুমি যে গোলটা সিলেক্ট করলে সেই গোলটা কি অ্যাচিভ করা পসিবল। তুমি এখন এমন একটা গোল বা তুমি সেট আপ করলে বা গোল একটা ভাবলে, লক্ষ্যটাকে টার্গেট করলে, সেটা দেখা গেলো অ্যাচিভ করা কখনোই সম্ভব নয়, তাহলে কি তোমার গোলটা সঠিক হবে, কখনোই হবে না। আর একটা কি রিয়েলিস্টিক, মানে কি বাস্তবসম্মত, তোমার যে গোল যেটা তুমি তৈরি করবে সেটা যেন বাস্তবসম্মত হয়। এবং ফাইনালি টি ফর টাইমলি বা টাইম বাউন্ড, তুমি যে গোল সেটিং করবে তার জন্য একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম থাকে, যে আমি 1 বছরের জন্য আমার লক্ষ্য এটা, 1 বছরে আমি এই ট্রেনিং গুলো করবো, বা আমি 10 মাসের জন্য ট্রেনিং করব, 10 মাসের জন্য যেন আমাকে এই লক্ষ্যটাকে আমি পূরণ করব। এটা টার্গেট তোমাকে সেট করতে হবে, নির্দিষ্ট টাইম বাউন্ড তোমাকে করতে হবে। তাহলে গোল কেমন হওয়া উচিত, এই গোল সেটিং এ তোমাদের বিস্তারিত পড়ে আছে, গোল সেটিং এর বিভিন্ন প্রকার হবে, সেগুলো তখন পড়ানো হবে। এখন সিম্পলি বুঝে নাও, আমরা যেমন স্মার্ট, আমাদের মোবাইল ফোনে যেমন স্মার্ট, এবং গোল যখন কোনো অ্যাথলিটের পারফরমেন্স ডেভেলপ করার জন্য করব, স্মার্ট গোল তৈরি করতে হবে। স্মার্ট মিনস S for specific, M for measurable, A for achievable, R for realistic, T for time bound। এই কতগুলো মেনটেন করে আমাদের গোলটাকে সেট আপ করতে হবে। সেকেন্ড থিং কি ছিল, পারফরমেন্স রুটিন তৈরি করতে হবে। ইয়েস, একটা পারফরমেন্স গোল যখন সেট আপ তৈরি হয়ে যাবে, সবার ফার্স্ট কি করলাম, গোল টার্গেট লক্ষ্যটাকে ফিক্স করলাম। এবার ওই লক্ষ্যের কাছে পৌঁছাতে গেলে তো আমাদের স্টেপ করে সিঁড়ি পাইতে হবে, সেই সিঁড়িগুলো কি আমাকে রুটিন থাকতে হবে, ডে বাই ডে আমি কিভাবে কাজ করব সেখানে পৌঁছাবো। এমন তো নয় যে তুমি একবারে 1 লাফ দিয়ে 5 তলা সিঁড়িতে উঠে পড়বে, তোমাকে স্টেপ বাই স্টেপ প্রথম 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলাতে পৌঁছাতে হবে। তাহলে সেই রুটিন থাকতে হবে, যে ফার্স্ট প্রথম মাস আমি কি কি করব, তার একটা নির্দিষ্ট প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে, এবং ফাইনালি সেটাকে পারফর্ম করতে হবে। একটা রুটিন থাকবে, শুরু থেকে গোল সেটিং এর অবজেক্টিভ উদ্দেশ্য পর্যন্ত তোমাকে একটা স্পেসিফিক রুটিন তৈরি করতে হবে। সেই রুটিনে, সেই রুটিন গুলো কি করতে হবে, যে 1 মাস বা একটা সেশন হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমার কি পারফরমেন্স ইমপ্রুভ হলো, কতটা ইমপ্রুভ হলো, আমরা কি গোলের কাছাকাছি পৌঁছাচ্ছি। যদি পৌঁছাতে না পারি তখন কিন্তু আমাদের গোলটাকে চেঞ্জ করতে হবে, গোলটাকে চেঞ্জ করতে হবে। তাহলে মানে কি, এই পারফরমেন্স রুটিন কিন্তু একটা ভীষণ ভাবে জরুরি তোমার সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে ইমপ্রুভ করার জন্য। আর কি আছে, ভিজুয়ালাইজেশন এন্ড মেন্টাল ইমাজিনারি, মানে কি, তোমাকে ঠিক তোমার কালকে কোর্স, কালকে এক্সাম, কালকে কম্পিটিশন, তার আগে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, মেন্টালি রিহার্সাল করতে হবে। কি রিহার্সাল করতে হবে, কিভাবে তুমি পারফর্ম করবে, কি করে ওই টেকনিকটাকে ফলো আপ করবে, কিভাবে খেলবে, বলটা এখানে আসলে তুমি কিভাবে মারবে, সমস্ত কিছু কিন্তু তোমাকে মেন্টাল প্রসেসে আগে থেকে ভাবতে হবে। যত ভিজুয়ালাইজেশন এবিলিটি তোমার যত বেশি ভালো হবে, তত ভালো তুমি পারফর্ম করবে। ভিজুয়ালাইজেশন কি, মেন্টাল ইমাজিনেশন কি, মেন্টাল রিহার্সাল করছো, কিভাবে আমি বলটাকে মারবো, বলটা যদি ইয়ার দিয়ে আসে আমি বলটাকে কিভাবে মারবো, এই মেন্টাল প্রসেসটাকে তোমাকে আগে থেকে ভাবতে হবে। কালকে আমি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, এই টেকনিক দিয়ে আমি ফলো আপ করব। এই মেন্টাল ইমাজিনেশন ভিজুয়ালাইজেশন পাওয়ার, যার যত ভালো ভিজুয়ালাইজেশন, মানে আগে কি ঘটবে বা কি ঘটতে পারে সেটা তুমি ভিজুয়ালাইজ করছো, ইমাজিন করছো, করে সেই মতো করে প্ল্যান করছো। এই ভিজুয়ালাইজেশন কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ তোমার সাইকোলজিক্যাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে। আর কি আসছে, মাইন্ডফুলনেস এন্ড রিল্যাক্সেশন টেকনিক। মাইন্ডফুলনেস এন্ড রিল্যাক্সেশন টেকনিক কি, তোমার মধ্যে, হ্যাঁ, যে পরিমাণ স্ট্রেস অ্যাংজাইটি নিয়ে যেগুলো ঢুকে তোমার মধ্যে আছে, যে নেগেটিভ থট, নেগেটিভ ফিলিং যেগুলো আছে, সেগুলো সব বাইরে বের করতে হবে। হ্যাঁ, তোমাকে কি করতে হবে, রিল্যাক্সেশন করতে হবে। রিল্যাক্সেশন বিভিন্ন টেকনিক আছে, ডিপ ব্রিদিং করতে হবে। হ্যাঁ, তোমাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, বিভিন্ন প্রকার যোগাসন করা যেতে পারে, সেগুলো আলাদা জিনিস। তোমার সিম্পল কি করতে হবে, তোমার মধ্যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, নেগেটিভ থট, মাঝে মধ্যে চিন্তা ভাবনা হয় না, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, তুই পারবি না, ওখানে ওই প্লেয়ারটা এত ভালো খেলে, এই সমস্ত নেগেটিভ থট, নেগেটিভ ফিলিং, সেগুলোকে সব বের করতে হবে তোমার মধ্যে। সেই বের করে সেখানে কি করতে হবে, রিল্যাক্স করতে হবে। পুরো গেমস এন্ড স্পোর্টস পারফরমেন্সে নামার আগে তোমাকে রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে হবে।
তবেই কিন্তু পারফরমেন্সে ভালো পারফর্ম করা সম্ভব। আর কি পজিটিভ সেলফ টক করতে হবে, নিজের সাথে নিজেকে কথা বলতে হবে, অলওয়েজ পজিটিভ কথা বলতে হবে, নেগেটিভ থট থেকে নেগেটিভ চিন্তা আপনাদেরকে দূরে থাকতে হবে। হ্যাঁ, নিজেকে বুস্ট করতে হবে, নিজেকেই নিজে বুস্ট করতে হবে। কিভাবে? সেলফ টক, নিজের সাথে নিজেকে কথা বলতে হবে, পজিটিভ থিঙ্কিং আলোচনা করতে হবে সব সময়। হ্যাঁ, তো এর ফলে কি হবে, তোমাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়বে, তোমার মধ্যে একটা মোটিভেশন লেভেল বাড়বে, এবং তোমার ফোকাস এবং অ্যাটেনশনটা ঠিক থাকবে। তাহলে অলওয়েজ কি করতে হবে? পজিটিভ সেলফ টক করতে হবে, কখনোই নেগেটিভ থট, নেগেটিভ ইম্প্যাক্ট এই জাতীয় কিছু করা চলবে না। আর কি আছে? কগনিটিভ রিকনস্ট্রাকশন, ভেরি গুড জিনিস। কগনিটিভ রিকনস্ট্রাকশন মিনস তোমার মাথার ভিতর যে কাচ্চাগুলো আছে, যে নোংরাগুলো আছে, যে আবর্জনাগুলোকে আছে, সেগুলো রিকনস্ট্রাকশন করতে হবে। রিকনস্ট্রাকশন মানে কি? সেগুলোকে ছুঁড়ে বাইরে বের করে দিয়ে সেখানে পজিটিভ ইম্প্যাক্ট ঢোকাতে হবে। দেখো এখানে কি লেখা আছে? কগনিটিভ রিকনস্ট্রাকশন ইনভলভ আইডেন্টিফাই এন্ড চেঞ্জিং নেগেটিভ অর ইরিশনাল থট। তোমার মাথার ভিতর যেগুলো নেগেটিভ থট আছে সেগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, আর আইডেন্টিফাই করে সেগুলোকে বাইরে বের করতে হবে। করার ফলে সেখানে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ থট, পজিটিভ চিন্তা ভাবনা সমস্ত কিছু ঢোকাতে হবে, যাতে তোমার সেখানে পারফরমেন্সটা খুব ভালো হয়। এটা করলে কি হবে? দিস হেল্পস টু স্টে পজিটিভ এন্ড ফোকাসড এন্ড ইমপ্রুভিং ওভারঅল পারফরমেন্স। আমাদের যদি অলওয়েজ নেগেটিভ চিন্তা ভাবনা, না আমার দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, আমি পারবো না, এই ধরনের যদি মেন্টাল আমার মধ্যে প্রসেস ঘুরতে থাকে সারাক্ষণ, তাহলে কি ভালো রেজাল্ট করা কখনো সম্ভব? কখনোই সম্ভব না। আমার মধ্যে কি করতে? অলওয়েজ পজিটিভ থিঙ্কিং রাখতে হবে, যত প্রকার নেগেটিভ থিঙ্কিং আছে সেগুলোকে বাইরে বের করে পজিটিভ ইনপুট ঢোকাতে হবে, তবেই পারফরমেন্স ডেভেলপ করতে হবে। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি সোশ্যাল সাপোর্ট। তোমরা দেখো আগেকার দিনে তোমরা যখন ফিজিক্যাল এডুকেশন শুরু করেছিলে, সেখানে ফাউন্ডেশন একটা পড়েছিলে যে ওমেন পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস বলে একটা শব্দ তোমরা শুনেছিলে। কেন এটা আমাদের পড়া হয়েছিল? তার কারণ হচ্ছে যে ওমেন্স, মহিলাদের সাধারণত খেলাধুলার ক্ষেত্রে খুব একটা সাপোর্ট ফ্যামিলি থেকে বলো, সোসাইটি থেকে বলো, এইগুলোতে খুব একটা সাপোর্ট কিন্তু পাওয়া যায় না। তাহলে একটা পারফরমেন্সের ক্ষেত্রে যদি তুমি সোশ্যাল সাপোর্ট যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমার পারফরমেন্স ভালো পারফর্ম করা কখনোই সম্ভব না। যদিও সেটা আস্তে আস্তে ধীরে ধীরে দূর হয়েছে, কিন্তু এক্ষেত্রে সোশ্যাল সাপোর্ট বলতে আমরা যেটাকে বুঝাচ্ছি সেটা হচ্ছে টিমমেট, কোচেস, ফ্যামিলি, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল, প্রত্যেকের কাছ থেকে কি একটা সাপোর্ট দরকার। যদি তুমি সোশ্যাল সাপোর্ট না পাও, তাহলে কিন্তু তোমার পারফরমেন্স কি হবে? ডিক্রিজ হবে। অলওয়েজ তোমার কি হবে? ওই নেগেটিভ, ধর তুমি একটা পারফর্ম করতে যাচ্ছ, এখন তোমার যে পরিবেশ, সেই পরিবেশে তোমাকে সবাই সেটা নিয়ে তোমাকে বাজে মন্তব্য করে। তার মানে কি তোমার মধ্যে ওই যে পজিটিভ বা নেগেটিভ থট গুলো যখন তুমি শুনবে, তোমার মধ্যে সেগুলো নিয়ে ব্রেনে ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, মানে কি ইনফ্লুয়েন্স, তোমার মধ্যে ইমোশন চলে আসলো, একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। তারপরে তোমার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হবে, তারপরে কি হবে? তোমার পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হবে। তাহলে সোশ্যাল সাপোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যদি তোমার সেই পারফরমেন্সের ক্ষেত্রে। এই হচ্ছে মূলত যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, এবং সেই ফ্যাক্টর গুলোকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো, তার প্রসেস। এইবার আমরা আসবো নেক্সট হচ্ছে হিস্ট্রি অফ স্পোর্টস সাইকোলজি। যে স্পোর্টস সাইকোলজিটা যা কিছু পড়লাম, আজকে তো আমরা পড়ছি যে বিভিন্ন রকম খেলাধুলায় প্রত্যেকটা টিমের সাথে একজন করে সাইকোলজিস্ট থাকবে, হ্যাঁ, তাদের পারফরমেন্স ডেভেলপ করার ক্ষেত্রে। তাহলে এই যে স্পোর্টস সাইকোলজি কিভাবে শুরু হয়েছিল, তার একটা বহু ইতিহাস আছে। একদিনে রাতারাতি কিন্তু সাইকোলজি এতটা বর্তমান দিনে যেভাবে প্রভাব বিস্তার করেছে, যেভাবে সাইকোলজির উপর বিভিন্ন প্রকার গবেষণা হচ্ছে, সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। সে ইতিহাস যদি আমরা একটু গল্পের মতো করে পর্যালোচনা করি, সেখানে দেখা যাচ্ছে যে একদম যে খেলাধুলায় যে স্পোর্টস সাইকোলজি যে একটা একটা যে শাখা, অন্যতম শাখা, যেটা কি করে, যেটা কাজ হচ্ছে আমাদের শুধুমাত্র তার পারফরমেন্সের বা ফিজিক্যালি তাকে তৈরি না, ফিজিক্যালের সাথে সাথে তাকে মেন্টালি ভাবে তাকে উপযুক্ত করে তোলা, এবং ফাইনালি গিয়ে কি করা, একটা ভালো রেজাল্ট বা ভালো পারফরমেন্স ডেভেলপ করা। তাহলে স্পোর্টস সাইকোলজি কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এখন শুরু একটা হয়েছিল প্রায় 90-এর দশকে। না, আর্লি বিগিনিং, সেই টাইমে কি হয়েছিল, 90-এর দশকে কি হচ্ছে, এই জাস্ট মনোবিজ্ঞানের খেলাধুলার মধ্যে একটা প্রাইমারি একদম প্রাথমিক পর্যায়ে একটা সম্পর্ক একটা তৈরি হয়েছিল, যে দেখেছিল যে ফার্স্ট 90-এর দশকে যে খেলাধুলার সাথে একটা স্পোর্টস সাইকোলজির একটা বা সাইকোলজির একটা সম্পর্ক আছে।
ঠিক এই একটা কিন্তু প্রথম দিকে এটা শুরু হয়েছিল, কিন্তু 1997 বা 98 সালে, 1987 লিখেছি, সরি এটা 1900 হবে, এই সরি 1897 বা 98 সালের দিকে কি করেছিল একজন বিখ্যাত সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী, যার নাম হচ্ছে নরমান টিপলেট। এই নরমান টিপলেট কি করেছিল, ফার্স্ট কি করেছিল, কোর সাইকোলজির উপর একটা গবেষণা করেছিল। এবং তিনি তার গবেষণায় করে দেখেছিল যে যে খেলাধুলোর সাথে যে একটা প্রতিযোগিতার এনভায়রনমেন্ট, মানে একটা পরিবেশ এবং মানসিক অবস্থা, খেলোয়াড়দের একটা মেন্টাল অবস্থা এবং তার কর্মক্ষমতার উপর কিন্তু পারফরমেন্স ভীষণ ভাবে জরুরি। তাহলে সবার ফার্স্ট কি করেছিল নরমান টিপলেট, কি করেছিল 1997 কি 1897 বা 98 দিকে কি করেছিল, একটা গবেষণা করেছিল। গবেষণায় দেখেছিল যে স্পোর্টস সাইকোলজি কিন্তু যে বিভিন্ন ভাবে আমাদের, সেটা হতে পারে তার কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, তার মেন্টাল, খেলোয়াড়দের মানসিক অবস্থা, এগুলো কিন্তু পারফরমেন্সের উপর একটা প্রভাব বিস্তার করে। ফার্স্ট কিন্তু এটা দেখেছিল। তারপরে ধীরে ধীরে যখন 1920 দশকে এলো, তখন কিন্তু স্পোর্টস সাইকোলজি তার ধীরে ধীরে আলাদা আলাদা করে জায়গা করতে শুরু করে। কিভাবে জায়গা করতে শুরু করে, তখন বিভিন্ন প্রকার সাইকোলজি নিয়ে আরো অনেক বেশি গবেষণা, আরো অনেক বেশি রিসার্চ তখন হয়েছিল। এবং আমেরিকায় তখন ফার্স্ট এই সাইকোলজি গবেষণাগুলো প্রথম শুরু হয়। আর ডাব্লিউ.এইচ শেপার্ড, যে নামটা এখানে নেই, ডাব্লিউ.এইচ শেপার্ড ও কোলেমান গ্রিফট, এই দুজনে মিলে কি করেছিল, এই দুজনে মিলে তখন আমেরিকাতে স্পোর্টস সাইকোলজি এর উন্নতির জন্য তখন কি করছে, বিভিন্ন প্রকার গবেষণা শুরু করেছিল। বিভিন্ন প্রকার গবেষণা শুরু করেছিল কিভাবে এই সাইকোলজি পারফরমেন্সটা ডেভেলপ করেছিল। হ্যাঁ, সেই দুজনে মিলে যখন শুরু করে, তারপর দেখা যাচ্ছে এই কোলেমান গ্রিপকে 1925 সালে ফার্স্ট একজন স্পোর্টস সাইকোলজিস্ট হিসাবে আমেরিকাতে পরিচিত হয়েছিল, প্রথম স্পোর্টস সাইকোলজিস্ট হিসাবে পরিচিত হয়েছিল। সেই কারণে একে বলা হয় ফাদার অফ আমেরিকান স্পোর্টস সাইকোলজি। মাঝে মধ্যে প্রশ্ন আসে, ফাদার অফ আমেরিকান স্পোর্টস সাইকোলজি কে? হ্যাঁ, কোলেমান গ্রিফট, যেটা 1925 সালে কিন্তু হয়েছিল। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে স্পোর্টস সাইকোলজি বিভিন্ন প্রকার গবেষণা শুরু করে। এবং তারা কি করেছিল দেখো, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ক করেছিল, যে ইনক্লুডিং সাইকোলজিক্যাল কোচিং 1926 সালে, এবং সাইকোলজি ফর অ্যাথলিট 1938, দুটো কিন্তু ইম্পর্টেন্ট বই তারা প্রকাশ করেছিল। এরপর থেকে কিন্তু সাইকোলজি ঠিক যখন 1940 থেকে 60-এর দশকে যখন ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু তখন সাইকোলজির বিভিন্ন প্রকার গবেষণা, বিভিন্ন জায়গায় তখন সাইকোলজির বিভিন্ন ব্রাঞ্চ গুলো যায়, এবং বিভিন্ন প্রকার সাইকোলজির উপর সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর, সেগুলো কিভাবে প্রভাব বিস্তার করে তার উপর গবেষণা শুরু হয়। এবং সেই সাথে সাথে এবং সাইকোলজির যে ফ্যাক্টর গুলো, সেগুলোকে বাইরে আসে, যেমন অ্যাটেনশন, সেলফ কনফিডেন্স, এনভায়রনমেন্ট, সোশ্যাল সাপোর্ট, এইগুলোর সাথে পারফরমেন্সের উপর কি সম্পর্ক, কিভাবে প্রভাব বিস্তার করে, তার উপরে কিন্তু ভীষণ ভাবে কিন্তু তখন গবেষণা শুরু হতে থাকে। এবং ঠিক 1960-এর দশকের শেষের দিকে একদম প্রায়, হ্যাঁ, সেখানে শেষের দিকে তখন কি হয়েছিল, মূলত মেন্টাল প্রিপারেশন, মানসিক প্রস্তুতি, মানে খেলোয়াড়দের একটা গেম স্পোর্টসে পারফরমেন্সের ক্ষেত্রে তার মেন্টাল প্রিপারেশন কতটা দরকার, মানসিক প্রস্তুতি কতটা দরকার, এই যে যোগী যে কথাটা বলেছিল যে 90% মেন্টাল 10% ফিজিক্যাল, সেটা কিন্তু 1960-এর দশকে এসে শুরু হয়েছিল। কি বলেছিল যে ফিজিক্যাল পারফরমেন্স, শুধুমাত্র ফিজিক্যাল এবিলিটি থাকলেই যে একজন অ্যাথলিটের পারফরমেন্স ডেভেলপ হবে এমনটা নয়। ফিজিক্যাল পারফরমেন্সের সাথে সাথে তাতে কি মেন্টাল প্রস্তুতি কতটা। তখন ইউরোপ ও আমেরিকাতে এই নিয়ে প্রচুর গবেষণা, প্রচুর চর্চা শুরু হয়েছিল। এবং ফাইনালি কি হয়েছিল, সেই সময় বিভিন্ন ইউরোপ ও আমেরিকা বিভিন্ন প্রকার রিসার্চ সেন্টার সাইকোলজি স্টাবলিশড হয়েছিল। এবং যার ফলস্বরূপ বর্তমান দিনে কিন্তু এই যে আধুনিক সাইকোলজি আমরা যেগুলো পড়ছি, বিভিন্ন প্রকার যে একটা কোচের সাথে বিভিন্ন প্রকার একটা সাইকোলজিস্ট যাবে, বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো পারফরমেন্সকে এইভাবে প্রভাব বিস্তার করেছে। হ্যাঁ, বিভিন্ন প্রকার যে সাইকোলজিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে, যে সাইকোলজিক্যাল টেকনিক গুলো আছে, কিভাবে সাইকোলজির উপর সরাসরি প্রভাব বিস্তার করেছে, সেটা কিন্তু 1960-এর দশক থেকে ধীরে 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 শুরু হয়েছিল। এবং সেখানে বিভিন্ন সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো কিন্তু তখন ফার্স্ট বাইরে বেরিয়ে আসে। কি মোটিভেশন, মোটিভেশন কিভাবে সাইকোলজিক্যাল প্রভাব বিস্তার করে, স্ট্রেস কিভাবে সাইকোলজির প্রভাব বিস্তার করে, অ্যাংজাইটি কিভাবে পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করে, তখন কিন্তু এই ফ্যাক্টর গুলোকে নিয়ে বিরাট চর্চা শুরু হয়েছিল। এবং যার ফলস্বরূপ বর্তমান দিনে আমরা জেনে গেছি যে এই সমস্ত ফ্যাক্টর গুলোকে যদি আমরা সঠিকভাবে কন্ট্রোল না করতে পারি এজ এ কোচ হিসাবে, তাহলে কখনোই একটা অ্যাথলিট তার পারফরমেন্স খুব ভালো পর্যায়ে পৌঁছানো
কোনোভাবেই সম্ভব নয়। এই হচ্ছে মোটামুটি একটা সাইকোলজির ইতিহাস। এখন ইন্ডিয়াতে এটা হচ্ছে ওভারঅল সাইকোলজির ইতিহাস। এখন ইন্ডিয়াতে কিছু এই সাইকোলজির উপর কিছু চ্যালেঞ্জেস দাঁড়িয়ে আছে। কেন? বিদেশে দেখবে প্রত্যেকটা কোচ প্রত্যেকটা টিমের সাথে একজন করে সাইকোলজিস্ট থাকে, কিন্তু ইন্ডিয়াতে গোটা টিমের সাথে হয়তো একজন থাকে, সেটাও তাও অনেকের মধ্যে কনফিউশন আছে কেন স্পোর্টস সাইকোলজিস্ট দরকার, কেন থাকবে। আর সাধারণত ছোট ছোট ন্যাশনাল গেম গুলো তো ছেড়েই দাও, সেখানে তো একজন কোচ তো দূরের কথা, সাইকোলজিস্ট তো অনেক দূর কি বাদ। এই ল্যাগ গুলো কোথায়, সেই ল্যাগ গুলোকে আমাদের ফাইন্ড আউট করার চেষ্টা হচ্ছে। সেরকমই কিছু ল্যাগ গুলোকে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। সেখানে কি, প্রথমে দেখো লিখেছি ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অনেক প্লেয়ার আছে, এমনকি প্লেয়ার তো দূরের কথা, এমনকি অনেক কোচ আছে যারা এখনো স্পোর্টস সাইকোলজিকে সেইভাবে গুরুত্ব দিতে চায় না। তারা মনে করে যে একটা অ্যাথলিটের শুধুমাত্র ফিজিক্যাল এবিলিটি পারফরমেন্স হলেই বোধহয় তার পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব। এই যে ল্যাক অফ অ্যাওয়ারনেস সাইকোলজির, যেটার জন্য সেটাকে সাইকোলজিকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, সেই ল্যাক কিন্তু ভীষণভাবে আমাদের ইন্ডিয়াতে বিরাজমান। যার কারণে কিন্তু আমাদের এই ল্যাক থেকে যদি আমরা দূরে না সরে যাই, তাহলে কিন্তু আমাদের এই ল্যাকটাকে যদি আমরা হাঁটাতে না পারি, তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয়। আর কি বলেছে, লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ ট্রেন প্রফেশনাল। ট্রেন প্রফেশনাল মানে কি, একজন ভালো যদি একজন সাইকোলজিস্ট হতে যায়, তার জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা দরকার বা যে পরিমাণ সুযোগ তৈরি করা দরকার, সেই পরিমাণ কিন্তু সুযোগ সুবিধার কিন্তু অনেক অভাব, শর্টেজ অফ এক্সপার্ট। কারণ আমাদের সেই পরিমাণ কিন্তু এক্সপার্ট কিন্তু নেই সাইকোলজিস্ট, যে আমরা সেটাকে কাজে লাগাবো। এটা ট্রেন যে প্রফেশনাল কাকে বলবো, একজন ভালো এক্সপার্টকে বলবো, সেই পরিমাণ এক্সপার্ট কিন্তু ভীষণভাবে আমাদের সাইকোলজি বর্তমান দিনে ইন্ডিয়াতে কিন্তু যে পরিমাণ পপুলেশন তার পরিপ্রেক্ষিতে অভাব। আর কি বলেছে, ইনসাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। একজন ভালো সাইকোলজিস্ট হতে গেলে বা সাইকোলজিক্যাল গবেষণা করতে গেলে বিরাট প্রকার ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যথেষ্ট অভাব আছে। এটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ, যেগুলো কিন্তু আমরা যদি মোকাবিলা করতে পারি তবেই কিন্তু পারফরমেন্সকে ডেভেলপ করতে পারবো। আরেকটা কি আছে, ফিনান্সিয়াল কনস্টিনেন্ট। তোমরা সমস্ত কিছু জানো, আমরা যাই কিছু করি না কেন মানি দরকার। উইদাউট মানি আমরা কোনো কাজই করতে পারবো না। তাহলে একটা সাইকোলজি নিয়ে বড় গবেষণা বলো বা একটা টিমের সাথে সাইকোলজিক্যাল কোচ বলো, এই সমস্ত গুলো যদি আমরা করতে চাই, সেখানে কি দরকার, ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। এই ফিনান্সিয়াল সাপোর্টের যথেষ্ট পরিমাণে অভাব আছে আমাদের ইন্ডিয়াতে, যে কারণে আমাদের এই অবস্থা। হ্যাঁ, আর একটা কি, ল্যাক অফ ইন্টিগ্রেশন উইথ ফিজিক্যাল ট্রেনিং। ল্যাক অফ ইন্ডিকেশন মানে কি, মানতেই চায় না যে ফিজিক্যাল ট্রেনিং এর সাথে সাইকোলজি সম্পর্ক আছে। এই যে ফিজিক্যাল ট্রেনিং আর ফিজিক্যাল আর মেন্টাল, এই দুটোর যে সম্পর্ক মিলেই যে একটা পারফরমেন্স সম্ভব, এটা অনেকেই মানতে চায় না। এই কনফার্মেশন যতদিন না ডেভেলপ দূর হবে, ততদিন কিন্তু আমাদের পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয়। এখনো কিছু কোচ বা ওল্ডেস্ট কিছু কোচ আছে, তারা কোনোভাবেই মানতে চায় না যে ফিজিক্যাল মেন্টাল ট্রেনিং, মেন্টাল রিহার্সাল, মেন্টাল প্রিপারেশন একজন অ্যাথলিটের প্রয়োজন। তাহলে ল্যাক অফ ইন্টিগ্রেশন ফিজিক্যাল ট্রেনিং এর সাথে সাইকোলজি, এই বন্ধুত্বপূর্ণ ইন্টিগ্রেশন যতদিন না তৈরি হবে, ততদিন কিন্তু পারফরমেন্স ডেভেলপ করা ইন্ডিয়াতে সেই পরিমাণ সম্ভব নয়। সেই একই কথা, রেজিস্ট্যান্স ফ্রম ট্র্যাডিশনাল কোচিং প্র্যাকটিস। সেই পুরোনো দিনের ট্র্যাডিশনাল কোচিং প্র্যাকটিসের মধ্যেই আমরা কিন্তু আবদ্ধ বা সীমাবদ্ধ। নতুন কনসেপ্ট, নতুন সাইকোলজিক্যাল নলেজ, সেগুলো যতদিন না আমরা অ্যাপ্লিকেশন করতে পারছি অ্যাথলেটের উপর, ততদিন কিন্তু কখনোই পারফরমেন্সকে ডেভেলপ করা সম্ভব না। তাহলে কি, দিস আর দ্য চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জেস গুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তবেই কিন্তু ইন্ডিয়া আরো অনেক বেশি পারফরমেন্সের দিক থেকে এগিয়ে যাবে। এছাড়া আরো যে কতগুলো কথা আছে, কি, ইনঅ্যাডিকুয়েট রিসার্চ ডেটা, ইনসাফিসিয়েন্ট। আমাদের যে পরিমাণ ডেটা দরকার, সেই পরিমাণ ডেটা কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, ল্যাক অফ রিসার্চ। এই সাইকোলজিতে আরো স্পোর্টস এর উপর আরো নতুন নতুন গবেষণা, নতুন নতুন গবেষণা দরকার। নতুন নতুন গবেষণা যদি না পাই, সেখান থেকে নতুন ইনফরমেশন পাবো না। নতুন ইনফরমেশন যদি না পাই, তাহলে কিন্তু পারফরমেন্স ডেভেলপ করার ক্ষেত্রে অসুবিধা হবে। তাহলে এই স্পোর্টস সাইকোলজির কি দরকার, আরো প্রচুর পরিমাণে আমাদের রিসার্চ গবেষণা দরকার। আর কি বলছে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট সাকসেস এন্ড ফেলিওর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যে এই যে সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট, যে ফ্যাক্টর গুলোকে বলছিলাম, সেগুলো পারফরমেন্সের ক্ষেত্রে সাকসেস না ফেলিওর, এই ব্যাপারে যদি প্রপার, যে এখনো পর্যন্ত আমাদের কিছু কিছু কনফিউশন যেগুলো আছে, যে এগুলো কিভাবে এগুলো সাকসেস করছে, কিভাবে ফেলিওর করছে, সেই কনফিউশন গুলো কিন্তু আমাদের দূর করতে হবে। যদি না দূর করতে পারি, তাহলে কিন্তু আমরা পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব হবে না।
আর একটা কি আছে, মেন্টাল হেলথ অফ দ্য কোচেস অ্যান্ড সাপোর্টিভ স্টাফ। দেখো শুধুমাত্র কি খেলোয়াড়দের মেন্টাল স্টাফ দরকার, এই সরি মেন্টাল হেলথ দরকার, হ্যাঁ সাপোর্টিং কোচেদের দরকার নেই? অবশ্যই দরকার আছে। একটা প্লেয়ারের সাথে সাথে একজন ভালো কোচেরও কিন্তু তার মেন্টাল হেলথ ভালো হওয়া দরকার, তার সাইকোলজি ভালো হওয়া দরকার। কারণ একটা পারফরমেন্স করতে গেলে কিন্তু সবার আগে কি দরকার, কোচের সাথে খেলোয়াড়ের একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ দরকার। যদি রিলেশনশিপ গুড রিলেশনশিপ না থাকে তাহলে সমস্যা কোথায়, সমস্যা ধরো কোনো একটা একটা টিমে অনেকগুলো প্লেয়ার থাকে, অ্যাজ এ সাইকোলজিস্ট তোমার যদি নলেজটা ভালো থাকে তাহলে তুমি ডিসক্রাইব করতে পারো, যখন গোল পড়েছিলাম, ডিসক্রাইব মিনস আমার ওই খেলোয়াড়টা বর্তমানে সে হ্যাপি আছে, খুশি আছে, দুঃখী আছে, সে কি আছে, তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে তাকে ডেসক্রাইব করবো। যদি আমি ডেসক্রাইব করে দেখি সেই ছেলেটা বা সেই খেলোয়াড়টা সে খুব কালকে ম্যাচ, আজকে খুব স্যাডি আছে, দুঃখ আছে, তাহলে কি সে কালকে পারফরমেন্স ভালো করতে পারবে? এর যে কোচ হিসাবে তুমি যদি আগে থেকে জানা যাও সে দুঃখে আছে, সে স্যাড আছে, তখন তুমি সেটাকে এক্সপ্লেন করবে কেন সে দুঃখ আছে, এবং তুমি ফাইনালি সেটাকে ইমিডিয়েট কি করবে, চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করতে পারবে তার কারণগুলো, তখন তো পারফরমেন্সটা ডেভেলপ হবে। তাহলে সাইকোলজিক্যাল গোলগুলো কিভাবে দেখো পারফরমেন্সের উপর প্রভাব পড়ছে, এই সাইকোলজির গোল কিভাবে স্পোর্টস সাইকোলজির উপর প্রভাব পড়ছে, এটা কিন্তু ভীষণ ভাবে জরুরি। আর কি আছে, ইনকনসিস্টেন্ট সাইকোলজিক্যাল প্রোগ্রাম। আমাদের বিভিন্ন প্রকার যে সাইকোলজিক্যালের উপর বিভিন্ন প্রকার যথেষ্ট পরিমাণ সেমিনার বা সাইকোলজিক্যাল বিভিন্ন প্রকার ওয়ার্কশপ, সেগুলো কিন্তু খুব রেয়ার, খুব শোনা যায় না, মাঝে মধ্যে দুই একটা শোনা যায়, কিন্তু এইগুলো যথেষ্ট পরিমাণে হওয়া দরকার। যদি হয় তবেই কিন্তু সাইকোলজিক্যাল নলেজ সম্পর্কে আরো ধীরে ধীরে আমাদের কনসেপ্ট গুলো বাড়বে, এবং আমাদের মধ্যে যে ল্যাকুনা গুলো আছে, আমাদের মধ্যে যে অভাবগুলো আছে সাইকোলজিক্যাল, সেগুলো ধীরে ধীরে দূর হবে। এবং দূর হলে আলটিমেট কি হবে, সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে আমরা অ্যাথলিটের সঠিকভাবে সেগুলোকে কন্ট্রোল করতে পারবো, করলে আলটিমেট ভালো একটা ইম্প্যাক্ট আমরা পাবো, ভালো একটা রেজাল্ট আমরা অ্যাথলিটদের কাছ থেকে আশা করতে পারি। এই হচ্ছে মূলত চ্যালেঞ্জেস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস সাইকোলজি ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, এগুলোকে ওভারকাম করতে পারলে তবেই সাইকোলজি আমরা ইম্প্যাক্ট পাওয়া সম্ভব, ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। এখন এই যে স্পোর্টস সাইকোলজির ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কি ইম্পর্টেন্স আছে সেটা আমাদের জানা দরকার। ফার্স্ট আমরা যে কথাগুলোকে আমরা বললাম, ফার্স্ট কি ইমপ্রুভ পারফরমেন্স। আমরা সবাই জানি সাইকোলজি যেটা পড়ছি, অ্যাথলিটের কি করবো, তাদের মেন্টাল স্ট্র্যাটেজিকে ঠিক করবো, তার মেন্টাল এবিলিটিকে ডেভেলপ করে আমরা ফাইনালি কি করবো, তার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করার জন্য করবো। আর কি করছে, হেল্প করবে ম্যানেজ স্ট্রেস এন্ড, তাহলে আমরা কি বলেছিলাম, অ্যাংজাইটি একটা অপটিমাম লেভেল দরকার, যদি অপটিমাম লেভেল ছাড়িয়ে যায় তাহলে পারফরমেন্স ডিক্রিজ হবে। তাহলে এই অপটিমাম লেভেলে পৌঁছালো না পৌঁছালেও পারফরমেন্স ডিক্রিজ হবে, মানে কম থাকবে। তাহলে এই অপটিমাম লেভেলে পৌঁছানো, সেই জায়গাটাকে মেনটেন করতে কে সাহায্য করবে, অ্যাজ এ স্পোর্টস সাইকোলজি সাহায্য করবে। স্ট্রেসটাকে কে কন্ট্রোল করবে, তুমি খুব ভয় করছো, তুমি খুব নার্ভাসনেস হয়ে যাচ্ছ, এটাকে কে কন্ট্রোল করবে, অ্যাজ এ সাইকোলজি সাহায্য করবে। সাইকোলজি মিনস অ্যাজ এ কোচ তোমাকে সাহায্য করবে। আর করবে বিল কনফিডেন্স, তোমার মধ্যে কনফিডেন্স লেভেল ডেভেলপ করবে, অ্যাজ এ স্পোর্টস সাইকোলজিক্যাল নলেজ তোমার মধ্যে কি করবে, তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে পারে, ইয়েস ইউ ক্যান ডু ইট, তোমার দ্বারা সম্ভব, তুমি পারবে। এই কনফিডেন্স লেভেলটা না থাকলে কিন্তু কখনোই পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয়। আর কি করবে, এনহ্যান্স করবে মোটিভেশন, তোমার মধ্যে মোটিভেশন, তোমার মধ্যে একটা ফোর্স, যে ফোর্স তোমাকে ওই পার্টিকুলার টাস্ক বা পার্টিকুলার অ্যাক্টিভিটিতে দীর্ঘক্ষণ কাজ চালিয়ে যেতে সাহায্য করবে, এই মোটিভেশন ডেভেলপ করতে সাহায্য করবে। আর কি করবে, ফস্টার মেন্টাল টাফনেস। মেন্টাল টাফনেস মানে কি, যে কোনো পরিস্থিতি, যে কোনো চাপ, যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সেই পার্টিকুলার ফোকাস ঠিক রাখতে সাহায্য করবে। আর কি করবে, তোমার ফোকাস এবং কনসেন্ট্রেশন, তোমার ফোকাস এবং কনসেন্ট্রেশন যাতে ঠিক থাকে, হ্যাঁ, সেটার জন্য স্পোর্টস সাইকোলজি সাহায্য করবে। যদি ফোকাস ঠিক না থাকে তাহলে পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হবে। আর কি আছে, ইনজুরি রিকভারি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা মাঝে মধ্যে বিভিন্ন প্রকার ইনজুরি হয়ে যায়, ইনজুরি হয়ে গেলে যখন খেলা থেকে বাইরে চলে যায় তখন আমরা বিভিন্ন প্রকার ডিপ্রেশনে চলে যাই। তাহলে সেই ডিপ্রেশন থেকে পুনরায় তোমাকে স্পোর্টস ফিল্ডে সাহায্য করবে কে, যাতে তোমার মধ্যে ডিপ্রেশন না আসে, তাহলে কে সাহায্য করবে, সেটা সাহায্য করবে স্পোর্টস সাইকোলজি। আর কি করবে, টিম ডাইনামিক। টিম ডাইনামিক মিনস তোমার টিমমেটদের সাথে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, একটা কোলাবোরেশন ইত্যাদি সম্পর্ক, গুড রিলেশনশিপ তৈরি করতে কে সাহায্য করবে, স্পোর্টস সাইকোলজি সাহায্য করবে। আর কি করবে, ওভারকাম দ্য পারফরমেন্স ক্লাব। পারফরমেন্স ক্লাব মানে কি, বারবার তোমাকে পারফরমেন্স যে খারাপ হয়ে যাওয়ার ফলে তুমি যে মেন্টালি ডিস্টারবেন্স হচ্ছ, সেখান থেকে তোমাকে বজায় রাখতে শেখাই, সেই যে পরিস্থিতিগুলোকে ট্যাকেল করতে, সেই পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করতে কে সাহায্য করবে, স্পোর্টস সাইকোলজি। হ্যাঁ, প্রমোট করবে মেন্টাল হেলথ ওয়েলবিং, মেন্টাল হেলথ এবং ওয়েলবিং, সেটাকে কে সাহায্য করবে, স্পোর্টস সাইকোলজি সাহায্য করবে।
এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশন বা স্পোর্টস সাইকোলজির ওভারঅল কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে বলো, আমি সেই জায়গাটাকে আরেকবার বলছি, বলে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। বলো, আছে কারো কোনো কোয়েরিজ? ইয়েস নো তো বলবে তো একটা। স্যার, স্পোর্টস সাইকোলজির জনকটা কে? একটা মানে স্পোর্টস সাইকোলজি অ্যাকচুয়ালি জনক কে? কোলেমান গ্রিফকেই বলা হয়। আচ্ছা, আমি আরেকজন কারোর নাম দেখেছি, আমি ভুলে গেছি স্যার। কি নাম বলো? জন লগ না কিছু একটা। ওটা কি সাইকোলজি হবে মনে হয় তাহলে? সাইকোলজি হতে পারে, স্পোর্টস সাইকোলজি কোলেমান গ্রিফ। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, চলো আমরা এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। আমি চাইবো প্রত্যেকে, যে পড়াগুলো হচ্ছে সেগুলো থেকে এমসিকিউ রাখা আছে, আমি চাইবো প্রত্যেকেই অ্যান্সার গুলোকে দেবে। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ স্পোর্টস সাইকোলজি? টু ইমপ্রুভ ফিজিক্যাল স্ট্রেংথ, টু এনহ্যান্স অপশন অ্যাথলেট, বি স্যার। অপশন বি টু এনহ্যান্স অ্যাথলেটিক পারফরমেন্স থ্রু মেন্টাল স্ট্র্যাটেজি। ভেরি গুড। Question number two, এটা two হবে, sorry. Question number two, which psychological technique helps athlete visualize successful performance and rehearsal skill in their mind? Which psychological technique helps? Self talk, ভিজুয়ালাইজেশন। always visualization. Option C is the correct answer. অন্য কেউ উত্তর বলো। Next, question number three, what does the concept of self talk, concept of self talk refer to in sports psychology? Self talk key to encouragement athlete get from their coaches, to thought and mental dialogue athlete have their themselves, to feedback given by teammate during performance, the physical causes that help the athletic focus. কোনটা হবে? Self talk. অপশন বি। Option B is the correct answer. The thought mental dialogue athlete have their themselves. Question number four, how can cognitive reconstruction improve sports performance? হ্যাঁ, cognitive reconstruction improve করছে performance কে by changing the athletic physical fitness routine, by replacing negative thought with more constructive ones, by enhancing technical skill through practice, to encourage competition with others. বলো। অপশন বি। অপশন বি, ভেরি গুড, বাই রিপ্লেসিং নেগেটিভ থট। অন্য কেউ উত্তর দাও। নেক্সট, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য পারপাস অফ গোল সেটিং ইন স্পোর্টস সাইকোলজি? গোল সেটিং এর উদ্দেশ্য কি? টু ইমপ্রুভ টিম ওয়ার্ক, টু সেট ক্লিয়ার মেজারেবল টার্গেটেবল ফর পারফরমেন্স, টু মেক অ্যাথলিট ফিল বেটার অ্যান্ড অ্যাবাউট দেয়ার অ্যাচিভমেন্ট, টু ফোকাস স্লোলি না, অন উইনিং। উত্তরটা দেখ। পাঁচের বি, ভেরি গুড, একজন লিখে পাঠিয়েছে পাঁচের বি, টু সেট ক্লিয়ার মেজারেবল টার্গেটেবল পারফরমেন্স। কারণ এস ফর কি ছিল? গোল সেটিং কি হবে? স্মার্ট হবে। এস এম এ আর টি, S for specific, M for measurable, A for attainable, R for realistic, T for time bound. Next, question number 6, which type of social support is most effective? Which type of social type? আমরা জানি different types of social support আছে। Most effective in reducing stress before competition. ঠিক কম্পিটিশনের 6, which type of social support is most effective in reducing stress before competition? কোন ধরনের সোশ্যাল সাপোর্ট আমাদের কম্পিটিশনের আগে আমাদের স্ট্রেসটাকে কমাতে সাহায্য করে? ইনফর্মাল, ইমোশনাল। অবভিয়াসলি ইমোশনাল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অন্য কেউ উত্তর দাও, বাকিটা কি শুধু শুনছো? কোশ্চেন নাম্বার 7, which mental skill developed by practicing mindfulness in sports? Which mental skill developed practicing mindfulness? Increase physical strength, enhance focus and present movement awareness, faster relax, improve technique and form. কি হবে? মাইন্ডফুলনেস ইন স্পোর্টস কি হবে? অপশন বি, Option B. অলওয়েজ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। নেক্সট, কোশ্চেন নাম্বার 8,
হুইচ অফ দ্য ফলোইং টেকনিক ইজ কমনলি ইউজ ইন স্পোর্টস সাইকোলজি? কি করছে? টু হেল্প অ্যাথলিট ইমপ্রুভ ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন। ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন রাখতে কোন টেকনিক সাহায্য করে? গোল সেটিং, ভিজুয়ালাইজেশন, রিল্যাক্সেশন টেকনিক, অল অফ দি অ্যাবাভ। কি হবে? অ্যাথলিটের Option D, all of the above. অপশন ডি, অল অফ দি অ্যাবাভ ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। নেক্সট, কোশ্চেন নাম্বার 9, হাউ ডাজ স্পোর্টস সাইকোলজি হেল্প ইন ইনজুরি রিহ্যাবিলিটেশন? কিভাবে রিহ্যাবিলিটেশনে স্পোর্টস সাইকোলজি সাহায্য করে? বাই ফোকাসিং অনলি ফিজিক্যাল রিকভারি, বাই অ্যাসিস্টিং অ্যাথলিট ইন মেনটেনিং মেন্টাল রেজিস্ট্যান্স ডিউরিং রিকভারি, বাই রিকমেন্ডিং স্পেসিফিক এক্সারসাইজ ফর ফিজিক্যাল থেরাপি, বাই ডিসকারেজিং এনি ফর্ম অফ মেন্টাল সাপোর্ট। কি হবে? কি হবে বলো? Option B. অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। কারণ স্পোর্টস সাইকোলজি মানে তার সাথে একটা মেন্টাল প্রসেসের একটা চিন্তা ভাবনা থাকবেই। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, which of the following is a benefit of developing mental toughness in athletes through sports psychology? Increase physical strength, ability to perform better under pressure, better knowledge in sports rule, enhance flexibility and mobility. কি হবে? মেন্টাল টাফনেস কিসের সাথে সম্পর্ক? Option B. অপশন বি, এবিলিটি টু পারফর্ম আন্ডার প্রেশার। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 11, which technique is used in sports psychology to help athlete boost self confidence? Visualization, positive self talk, relaxation, both A and B. কি হবে? both A and B. Both A and B. Very good. Option D is the correct answer. Question number 12, what does sports psychology teach athlete to do in the event of a perform slam? Ignorance mental challenges and focus only for physical training, develop mental strategy to overcome block and refocus, stop training and rest, shift focus to another sport entirely. কি হবে? পারফরমেন্সের স্ল্যাপ, পারফরমেন্সের অবনতি বা পারফরমেন্সের খারাপ সেখান থেকে কিভাবে অ্যাথলিট স্পোর্টস সাইকোলজি সাহায্য করবে? Option B. অপশন বি, টু ডেভেলপ মেন্টাল স্ট্র্যাটেজি টু ওভারকাম ব্লক, যে বাধাগুলো আসবে সেগুলোকে ওভারকাম করতে হবে, অ্যান্ড রিফোকাস, পুনরায় ফোকাস করতে হবে। কোশ্চেন নাম্বার 13, the ability to stay composed and focused during high pressure situation is known as? ফোকাস ঠিক থাকবে ডিউরিং হাই প্রেসার সিচুয়েশন, কোনটাকে বলবো? Mental toughness. Mental toughness. Very good. Option B is the correct answer. Last question, which of the following is not a role of sports psychology in physical education? Improving mental skill like concentration, enhancing communication with a team, ignorance athletic emotional needs, managing stress and anxiety. বলো, বুদ্ধিমানের প্রশ্ন। Improving mental skill like Ignoring athletic emotional. very good. Ignoring athletic emotional need. মানে ইমোশনাল জন্য যেটার জন্য খারাপ হয়েছে সেইটা তো আর সেটা তো ইগনোর করে তাকে পজিটিভ ইম্প্যাক্ট ঢোকাতে হবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ওভারঅল ক্লাস। নেক্সট ক্লাস আমরা যেটা আলোচনা করব মোটিভেশন নিয়ে ডিটেলসে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ অল। এবার বলো যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে।